তো আজকে হচ্ছে 24শে আগস্ট 2024। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের 18তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধিরও 18তম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির ক্ষেত্রে যে সকল ক্ষেত্রে আপিল চলে না, কেসেস ইন হুইচ নো আপিল লাইস, মানে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না। দেখেন, ধারা 412 থেকে 414, ফৌজদারি কার্যবিধির 412 থেকে 414 ধারায় যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যাবে না তা উল্লেখ করা হয়েছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল করা যাবে না। আচ্ছা, আমরা প্রথমে চলে আসি 412 ধারা। দেখেন, দোষ স্বীকারের ক্ষেত্রে ইন কেস অফ গিলটি প্লিট। দোষ স্বীকার, গিলটি প্লিট বা প্লি অফ গিলটি কি আমরা এর আগে পড়েছি। যখন ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতির ক্ষেত্রে চার্জ গঠনের পরে যখন জিজ্ঞাসা করে যে আপনি কি দোষী নাকি নির্দোষ, 243 ধারায় সে যদি বলে যে আমি দোষী, তাহলে আদালত তাকে কারণ দর্শানোর সুযোগ দিবে আগে, যে কেন আপনাকে দণ্ডিত করা হবে না। কারণ দর্শানোর সুযোগ দেওয়ার পরে তাকে সে যদি সন্তুষ্ট করতে না পারে আদালত তাকে দণ্ড দিতে পারে। তো এই যে এটার বলে দোষ স্বীকার। আর দায়রা আদালতে আছে 265 উম, নাকি 265 উম। তো এই যদি আসামি কখনো দোষ স্বীকার করে এবং এই দোষ স্বীকারের ভিত্তিতে যদি দণ্ড দিয়ে দেয়, তাহলে সেই দণ্ডের ক্ষেত্রে কি করা যায় না, আপিল করা যায় না। এই যে আমরা একটু পড়ি, দেখেন যে আসামি দোষ স্বীকার করলে এবং তার উপর ভিত্তি করে আসামিকে দণ্ড দিলে সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। কিন্তু দণ্ডাদেশের গোল দিবেন পরিমাণ বা যৌক্তিকতা, এক্সটেন্ট অর লিগ্যালিটি। এক্সটেন্ট অর লিগ্যালিটি, ইংলিশ শব্দ দুইটা আপনার মনে রাখতে হবে, কারণ অনেক সময় পরিমাণ বা যৌক্তিকতা না দিয়ে আপনাকে এক্সটেন্ট অর লিগ্যালিটি বলতে পারে। এক্সটেন্ট অর লিগ্যালিটি বিষয়ে আপিল দায়ের করা যাবে। যেমন দোষ স্বীকার করার পরেও, আন্ডারলাইন করবেন, অধিক দণ্ড দিলে। দোষ স্বীকার করার পরেও ধরেন একটা ধারায় দণ্ড দেওয়ার ক্ষমতা আছে ধরেন 2 মাস, কিন্তু আদালত দিয়ে দিছে 3 মাস, বাট ওনার 2 মাসের বেশি দেওয়ার ক্ষমতা নাই, তাহলে কি করবে? তাহলে সে আপিল করতে পারবে। কিন্তু যদি দোষ স্বীকার করতে 2 মাস সাজাই দিছে, তাহলে কি আপিল করা যাবে বলেন? তাহলে আপিল করা যাবে না। বা দণ্ডের পরিমাণের কোয়ান্টাম কোয়ান্টাম অফ সেন্টেন্স বৈধতার বিষয়ে আপিল করা যেতে পারে। দণ্ডের পরিমাণের কথা বললাম, বা অধিক দণ্ড, অথবা দেওয়া দেওয়া যায় ধরেন বিনাশ্রম দিয়ে ফেলছে সশ্রম, তো সেক্ষেত্রেও আপিল করা যাবে। কিন্তু নর্মালি দণ্ড দেওয়ার যে ক্ষমতা আছে, ওই ক্ষমতার মধ্যেই যদি, ওই ক্ষমতার মধ্যেই যদি এই মাকসুদ এই জায়গাতে এই জায়গা, ওই ক্ষমতার মধ্যেই যদি দণ্ড কি দিয়ে দেয়, তাহলে সেটার বিরুদ্ধে কি করা যাবে না, আপিল করা যাবে না। আমরা বিগত বছরের প্রশ্ন দেখি, দেখেন 1 নম্বর প্রশ্ন, দোষ স্বীকার করার প্রেক্ষিতে প্রদত্ত রায়ের বিরুদ্ধে আসামি কোন প্রশ্নে আপিল করতে পারেন? সাধারণত দোষ স্বীকারের ক্ষেত্রে আপিল করা যায় না, কিন্তু এই জায়গায় যে অপশন গুলো আছে এগুলো আমরা একটু দেখবো। দেখেন, দণ্ড, আইন, এখতিয়ার, কেবল আইন, কোনটা? দণ্ড। দণ্ড দেওয়ার ক্ষেত্রে মানে দণ্ড যদি বেশি কম হয়, কম তো না, মানে যদি বেশি দিয়ে ফেলায় তাহলে সেক্ষেত্রে কি করা যাবে, আপিল করা যাবে। তো আমরা এখানে 2 নম্বর প্রশ্নটা যদি লক্ষ্য করি, দেখেন একজন প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পেনাল কোডের 379 ধারায় অভিযুক্ত আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি গিলটি প্লিড করায়, মানে দোষ স্বীকার করায় 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদালত তাকে 1 মাসের কারাদণ্ড দিয়েছে, বাট 379 ধারায় কারাদণ্ড দেওয়া যায় সর্বোচ্চ 3 বছর। তার দিছে কতদিন? 1 বছর। বলেন তো বেশি দিছে কিনা? তাই নাই। তাহলে দোষ স্বীকার করতে দণ্ড দিছে, এই জায়গা আপনার মন কি বলে, আপিল করা যাবে? যাবে না। উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের হলে, যদি আপিল দায়ের করা যাবে না বাট তারপরেও সে দায়ের করে ফেলছে, নিম্নের কোনটি হতে পারে? দেখেন, আপিল যোগ্য নয় বিধায় আপিলটি কি হবে, নামঞ্জুর। আপিল যোগ্য নয় বিধায় আপিলটি নামঞ্জুর হবে। আশা করি 412 ধারা বুঝতে পারছেন, যে দোষ স্বীকার করলে আপিল করা যাবে না 412, তবে যদি দণ্ডের যৌক্তিকতা বা বৈধতার ক্ষেত্রে আপিল করা যাবে, এটাও 412। আর দণ্ডের বৈধতা বা যৌক্তিকতা তো বুঝালাম, যে সশ্রম বিনাশ্রম দেওয়ার কথা দিয়ে ফেলছে সশ্রম, 1 মাস দেওয়ার কথা দিয়ে ফেলছে 2 মাস। আচ্ছা, আমরা চলে আসি 413 ধারা, তুচ্ছ মামলার কোনো আপিল নেই, পেটি কেসেস।
ফৌজদারি কার্যবিধি 413 ধারা অনুসারে কোনো দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে না। দণ্ডিত ব্যক্তি শব্দটা বলতেন, কে আপিল করতে পারবে না? দণ্ডিত ব্যক্তি। কোনো দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে না যদি দায়রা আদালত অনধিক গোল দিবেন 1 মাসের কারাদণ্ড প্রদান করে। দায়রা আদালত যদি 1 মাসের কারাদণ্ড প্রদান করে, এটার অর্থ দায়রা আদালত 1 মাসে কারাদণ্ড প্রদান। দায়রা আদালত বলতে এখানে তিনটা আদালত বোঝাইছে, দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ। অর্থাৎ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ কোনো মামলায় যদি কাউরে বিচার করে তারা যদি 1 মাসের কারাদণ্ড দেয়, সর্বোচ্চ 1 মাস, তাহলে আসামি ওই কারাদণ্ডের বিরুদ্ধে কি করতে পারবে না? আপিল করতে পারবে না। যদি ম্যাজিস্ট্রেট আদালত দেয় তাহলে আপিল করতে পারবে। বুঝতে পারছেন? বা তারপরে দেখেন, দায়রা আদালত বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট গোল দিবেন অনধিক 50 টাকা অর্থদণ্ড প্রদান করলে। কে কে? দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো কে? প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট। এই জায়গায় একটা জিনিস লক্ষ্য করেন, এই জায়গায় কিন্তু চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাই। নাই মানে নাই। বলেন বলেন, শিওর? আচ্ছা, এই জায়গা মহানগর ইনক্লুডেড। এই জায়গা মহানগর উনি মহানগর লিখে দেন। দায়রা আদালত বলতে এই জায়গায় মহানগর দায়রা আদালত কেউ বোঝাচ্ছে। জি। আর দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অন্য কোনো কি শ্রেণী ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। অনধিক কত টাকা? 50 টাকা। বলেন দি, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 50 টাকা জরিমানা করে, আপিল করা যাবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আপিল করা। তো এই এই 13 ধারা থেকে খুব প্যাচের প্রশ্ন আসতে পারে, মানে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু দায়রা আদালত কতটা, কতদিনের কারাদণ্ড? 1 মাস। এছাড়া দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট জরিমানা কত? অনধিক 50। মানে 50 টাকা পর্যন্ত দিলে আপিল করা যাবে না। যদি 51 টাকা দেয়, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট যদি 51 টাকা কারাদণ্ড দেয়, আপিল করা যাবে? যাবে। অন্যদিকে দেখেন, যদি আদালত শুধুমাত্র গোলদেন, জরিমানা শব্দটা গোলদেন, শুধুমাত্র জরিমানা আরোপ করে, আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করছে এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে আদালত দণ্ড আরোপ করলে, আদালত দণ্ড আরোপ করলে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। এটার অর্থ কি? এটার অর্থ হলো, ধরেন অনেক ক্ষেত্রে আদালত কোনো কারাদণ্ড দেয় না, শুধু কি দেয়? অর্থদণ্ড। বাট ওই অর্থদণ্ড যদি সে প্রদানে ব্যর্থ হয়, তাহলে তাকে সর্বোচ্চ কারাদণ্ড দিতে পারে। আমরা যখন দণ্ডবিধি পড়বো, দণ্ডবিধির শুধু 67 ধারায় বলছে যে শুধু অর্থদণ্ড অনাদায় কারাদণ্ড হইতে পারে সর্বোচ্চ 6 মাস। 50 টাকা পর্যন্ত 2 মাস, 100 টাকা পর্যন্ত 4 মাস, 100 টাকার বেশি হলে কয় মাস? 6 মাস। তাহলে ওই 6 মাস কারাদণ্ড যারা দিয়ে দিল, সে আর কি করতে পারবে না? আপিল করতে পারবেন। বুঝেন কিনা? যে ক্ষেত্রে শুধু কি দিছিল? অর্থদণ্ড। জরিমানা মানেই অর্থদণ্ড। আর অর্থদণ্ড অনাদায় যদি কোনো কারাদণ্ড দিয়ে ফেলে, তাহলে ওই কারাদণ্ডের বিরুদ্ধে আর আপিল করা যাবে না। এটাই বলছে কত দ্বারাই? 413। তাহলে 413তে আমরা কি কি পেলাম দেখেন। দায়রা আদালত অনধিক 1 মাস কারাদণ্ড দিলে আপিল করা যাবে না। 2 নাম্বার, দায়রা আদালত, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট কত টাকা? অনধিক 50 টাকা দিলে আপিল করা যাবে না। সবশেষে, যে ক্ষেত্রে শুধু অর্থদণ্ড দেওয়া হয়েছে বাট অর্থদণ্ড অনাদায়ে আহ কারাদণ্ড দিলে, সেই কারাদণ্ডের বিরুদ্ধে কোনো কি করা যাবে না? আপিল করা যাবে না। বিমল সাহেব বলেন দেখি, গতকাল পরীক্ষায় আসছিল যে শুধু অর্থদণ্ড আদায়ের পদ্ধতি আছে কত দ্বারাই? ফৌজদারি কার্যবিধির কত দ্বারাই? কেউ বলবেন না। শুধু অর্থদণ্ড আদায়ের পদ্ধতি। এটা না পারলে আরেকটা বলি, শুধু অর্থ, বলেন। ধন্যবাদ, 388 ধারা, এই তো মাথা খুলছে। আর শুধু অর্থদণ্ড আদায় করবে আদালত, কয়টা কিস্তি দিবে সর্বোচ্চ? সর্বোচ্চ দিবে 3টা কিস্তি। বুঝতে পারছেন? ধন্যবাদ। রতিন সাহেব, ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন কত ধারায় আছে? কত ধারা? 383। এই যে যে আপনার মানে জরিমানার টাকা আদায়ের জন্য যে ওয়ারেন্ট ইস্যু করবে, এটা এই আদালত স্বয়ং
কোন সম্পত্তি ক্রোক করতে পারে, পারে কিনা? কোন ধরনের সম্পত্তি? 386 ধারায় স্থাবর অস্থাবর না, আদালত পারে শুধু কি অস্থাবর। আর যদি জেলা কালেক্টরের দায়িত্ব দেয় উনি পারে কি? আর জেলা কালেক্টরের দায়িত্ব দিয়ে এটা কি হিসেবে গণ্য হবে? ডিক্রি হিসেবে গণ্য হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে আসি 414 ধারায়। সংক্ষিপ্ত বিচারের কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই, সামারি কনভিকশন। 414 ধারার বিধান আমরা এর আগেও পড়ছি, যে সামারি ট্রায়ালে যদি শুধু জরিমানা করে কত টাকা, 200 টাকা, তাহলে কি করা যাবে না? আপিল করা যাবে না। এই যে দেখেন, 260 ধারার অধীন সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক গোল দিবেন, 200 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। যদি শুধু জরিমানা করে কয় টাকা, 200 টাকা, তাহলে কি করা যাবে না? তবে কাহিনী আছে, যদি কারাদণ্ডের সাথে জরিমানা দেয় তাহলে কিন্তু আপিল করা যাবে। ধরেন কারাদণ্ডের সাথে 50 টাকা জরিমানা দিছে, আপিল করা যাবে। শুধু কারাদণ্ডের দুইটাই। মনে করেন যে 1 মাস কারাদণ্ডের সাথে যদি 200 টাকা জরিমানা করে, তাও কি করা যাবে? আপিল করা যাবে। সুমন সেন বলেন যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট একজনকে 5 দিন কারাদণ্ড দিছে, আসামি কি আপিল করতে পারবে কিনা? দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারবে কিনা? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 5 দিন কারাদণ্ড দিলে আপিল করা যাবে? আপিস যাবে। কেন যাবে বলেন, ব্যাখ্যা দেন। যে আলোকে মন চায় সে আলোকে দেন, আমার কোনো আপত্তি নাই। ওই জায়গায় ওই জায়গায় একটা জিনিস দেখেন, ওই জায়গা শুধু 1 মাস কারাদণ্ডের কথা বলা আছে কার? দায়রা আদালত। তার মানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি একদিনও কারাদণ্ড দেয়, আপিল করা যাবে কি না বলেন? আপিল করা যাবে। তারিখ লেখেন, আজকে তারিখ দিয়ে আপনার নাম লেখেন 1 নম্বরে। তাহলে আমরা জেনে রাখা ভালোতে দেখি, জেনে রাখা ভালো। মানে আপনার কাছে অনেক সময় অস্বাভাবিক লাগবে যে একদিন কারাদণ্ড দিলে কি আপিল করা যাবে। এখন একদিন কারাদণ্ডটা কে দিছে আমার দেখতে হবে, দায়ের আদালত ছাড়া অন্য যে কেউ দিলে আপিল করা যাবে। তো জেনে রাখা ভালো, দেখেন, যেহেতু উপর উল্লেখিত ক্ষেত্রে আপিল দায়ের করা যায় না, তাই এই সকল ক্ষেত্রে কি করা যাবে? বল দেন। যে জায়গায় আপিল করা যায় না সেই জায়গায় কি করা যায়? রিভিশন করা যায়। ধরেন আপনার পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রশ্ন আসছে যে কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, আলোচনা করুন। ধরেন নাম্বার দিছে 5 বা 7 নাম্বার দিল। এখন আপনি তো জানেন 212, 213 আর কত, 214। তো এইগুলা তো আপনি জানেন, এইগুলা ছাড়াও আরো অনেক ক্ষেত্রে আপিল করা যায় না। সময় থাকলে সেইগুলো লিখে দিয়ে আসতে হবে। কেমনে দেখেন, আপনি অবচেতন মনে এই জানেন, আমি বলি দেখেন, যে জায়গা রিভিশন করা যায় সেই সেই জায়গায় তো আপিল করা যায় না। তার মানে 88 দ্বারা যদি সম্পত্তি ক্রোধ করে আপিল করা যায় না। তারপরে আপনার সার্চ ওয়ারেন্ট 96, 98, 100 সার্চ ওয়ারেন্ট ইস্যু করলে কি আপিল করা যায় না। তারপরে 144 ধারার আদেশ দিলে কি আপিল করা যায় না। 145 ধারার আদেশ দিলে আপিল করা যায় না। কাউরে অব্যাহতি দিলে আপিল করা যায় না। 203-এ মামলা খারিজ করলে আপিল করা যায় না। চার্জ পরিবর্তন বা নতুন চার্জ গঠন করলে কি করা যায় না? আপিল করা যায়। তো এ হচ্ছে দেখেন, আমরা বিগত বছরের প্রশ্ন দেখি যে সংক্ষিপ্ত বিচারে অনধিক 200 টাকা অর্থদণ্ড দিলে ওই আদেশের বিরুদ্ধে প্রতিকার হলো কি বলেন? সংক্ষিপ্ত বিচারে অনধিক শুধু এই জায়গায় কোনো কারাদণ্ডের কথা বলে নাই, শুধু কি বলছে? অর্থদণ্ড 200 টাকা। তাহলে কি করতে হবে? রিভিশন। যদি আপনাকে বলে যে সংক্ষিপ্ত বিচারে অনধিক 201 টাকা অর্থদণ্ড দিলে, তাহলে উত্তর কি হবে? আপিল। উত্তর হয়ে যাবে আপিল। 2 নম্বর প্রশ্নটা দেখেন, যদি আদালত শুধুমাত্র জরিমানা আরোপ করে, মানে শুধু অর্থদণ্ড দিছিল এবং উক্ত জরিমানা প্রদানে ব্যর্থতার কারণে গোল দিবেন, দণ্ড আরোপ করলে, দণ্ড আরোপ করলে ওই দণ্ডাদেশের ভিত্তিতে কি যাবে বলেন? আপিল করা যাবে? যাবে না। কি করতে হবে? আমরা সেলফ প্র্যাকটিসের 2 নম্বর প্রশ্নটা দেখি।
যে ফৌজদারি কার্যবিধির যে সকল ধারার অধীনে আপিল চলে না, কত কত ধারা? 412, 413, 400 কত, 14। 4 নাম্বারটা দেখেন, সংক্ষিপ্ত বিচারে কতিপয় দণ্ডের বিরুদ্ধে আপিল নেই, নো আপিল ফ্রম সার্টেন সামারি কনভিকশন, কত ধারা আছে? 414। 5 নাম্বারটা দেখেন, আসামির বিরুদ্ধে চার্জ গঠনকালে আসামি গিলটি প্লিট করায় আদালত আসামিকে দণ্ড প্রদান করে, এই ক্ষেত্রে আসামির কি করা যাবে না? দণ্ডের বিরুদ্ধে আপিল চলবে না, দণ্ডের পরিমাণ বা দণ্ডের বৈধতা বা যৌক্তিকতা বিষয়ে আপিল করতে পারবে। তো অন্যান্য যা যা আছে মোটামুটি এই জায়গা পারবেন। তাই 7 নম্বর প্রশ্নটা দেখেন, যে দায়রা আদালতের দেশের বিরুদ্ধে দণ্ডিত ব্যক্তি আপিল করতে পারে না, দায়রা আদালতের 1 মাসের কারাদণ্ড আর অনধিক 50 টাকা অর্থদণ্ড। 9 নাম্বার দেখেন, সংক্ষিপ্ত বিচারের পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক কত টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না, কত টাকা? সংক্ষিপ্ত বিচার হলেই 200 টাকা। 12 নাম্বার দেখেন, ম্যাজিস্ট্রেট 118 ধারার অধীন শান্তি রক্ষা বা সদাচরণের মুচলেকার বিরুদ্ধে আপিল করবেন। এই জায়গায় ম্যাজিস্ট্রেট যদি নির্বাহী ম্যাজিস্ট্রেট দেয় তাহলে আপিল করতে হবে কার কাছে? দায়রা জজ কোর্টে। দায়রা জজ কোর্টে। এখন এখানে টেকনিক্যালি উত্তর দায়রা জজ কোর্টও হয়, মহানগর দায়রা জজ কোর্টও হয়। কারণ আমার তো নির্বাহী ম্যাজিস্ট্রেটের আলাদা কি কোনো নাম আছে? মেট্রোপলিটন এলাকা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আর জেলা পর্যায়েও নির্বাহী ম্যাজিস্ট্রেট। যাই হোক, দায়রা জজ কাউন্ট করছে। আমরা চলে আসি আপিল দায়েরের পদ্ধতি। আপিলের পিটিশন বা দরখাস্ত আন্ডারলাইন করেন, পিটিশন অফ আপিল। শুনেন, আহ, আপনি যখন জিআর মামলা দায়ের করেন, যখন থানায় নিয়ে যান ততক্ষণ পর্যন্ত নাম হয় এজাহার, যখন রেকর্ড হয়ে যায় তখন নাম হয় কি? এফআইআর। যখন নালিশি মামলা দায়ের করেন তখন ওটাকে বলে কমপ্লেইন্ট বা অভিযোগ বা নালিশ। ঠিক একই ভাবে যখন আপনি আপিল দায়ের করতেছেন, ওই লিখিত বস্তুটারে বলতেছে পিটিশন। কি বলে বলেন? পিটিশন বা দরখাস্ত। দেওয়ানি আপিলের ক্ষেত্রে বলে মেমোরান্ডাম অফ আপিল, স্মারকলিপি। দেওয়ানির ক্ষেত্রে যে মূল মামলা দায়ের করা হয় সেটাকে বলে আর্জি, আর যার মাধ্যমে আপিল করা হয় সেটাকে কি বলে? মেমোরান্ডাম বা স্মারকলিপি। আর ফৌজদারি ক্ষেত্রে কি বলে? তাহলে এটা আপনার মনে রাখতে হবে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে প্রতিটি ফৌজদারি আপিল দায়ের করতে হবে কিভাবে? পিটিশন আকারে। প্রতিটি দেওয়ানি আপিল দায়ের করতে হবে কিভাবে? মেমোরান্ডাম বা স্মারকলিপি আকারে। আচ্ছা দেখেন, দায়ের পদ্ধতি। আচ্ছা, প্রত্যেককে আপিল দায়ের করতে হবে গোল্ডেন পিটিশন বা দরখাস্ত আকারে। আপিলের পিটিশন আপিলকারী, এটা গুরুত্বপূর্ণ, আন্ডারলাইন করেন, আপিলকারী বা তার উকিল দাখিল করবে। এই পিটিশনটা দাখিল করবে হয় আপিলকারী অথবা তার উকিল। বুঝেন কিনা? হয় আপিলকারী অথবা তার কে বলেন? উকিল। যে রায় বা আদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে তার কপি আপিলের পিটিশনের সাথে দাখিল করতে হবে। এটা তো একটা সাধারণ মানে কমন সেন্স। সেটা হচ্ছে যে যার বিরুদ্ধে আপনি আপিল করতেছেন ডেফিনেটলি সেই রায়ের নকলটা আপিলের পিটিশনের সাথে থাকতে হবে। তাহলে এখানে আপনি একটু লিখে রাখেন যে আহ, দেওয়ানি মামলার ক্ষেত্রে পিটিশনের দেওয়ানি মামলার ক্ষেত্রে বলে কি? স্মারকলিপি বা মেমোরান্ডাম। আচ্ছা, এখন আমরা দেখব যে যখন আর যদি এভাবে প্রশ্ন আসে যে আপিলকারী প্রতিটি দেওয়ানি আপিল যে পিটিশন আকারে করতে হবে, এটা কত ধারায় আছে? 419 ধারা। আচ্ছা, ফৌজদারি আপিল বলতে প্রতিটি ফৌজদারি আপিল যে পিটিশন আকারে করতে হবে কত ধারা? 419 ধারা। এবার দেখেন, যদি আপিলকারী জেলে থাকে, ধরেন যিনি আপিল করবে তিনি ধরেন কারাগারে আছে, তাহলে কি হবে? যদি আপিলকারী জেলে থাকে তাহলে তার আপিলের পিটিশন এবং আপিলের সাথে দাখিলকৃত রায় ও আদেশের কপি আন্ডারলাইন করবেন, জেলের দায়িত্বে থাকা কর্মকর্তার নিকট দাখিল করতে পারে। পারে শব্দটা বলতেন, পারে। মানে যদি ধরেন যে আপিল করবে তিনি আছে কোথায়? কারাগারে। তা নর্মালি উনার কাছে বলছে যে উনি ওই জেলারের মাধ্যমে আপিল করতে পারে, বাধ্য না। অথবা আইনজীবীর মাধ্যমেও কি আপিল করতে পারে। এবং উক্ত কর্মকর্তা পিটিশনটি সঠিক আপিল আদালতে পাঠাবে। ধারা কত? 420।
তাহলে এখানে একটা জিনিস আমাদের এর আগে স্পষ্ট ছিল না, যদি আপনাকে বলে যে জেল আপিলের ক্ষেত্রে জেলারের কাছে কি জেলারের মাধ্যমে আপিল করা কি বাধ্যতামূলক না, জেলারের কাছে পাঠাতে পারে, তবে উনি কি বাধ্য না। আর যদি বলে যে জেল আপিল আছে কত ধারায়, 420 ধারায়, তাহলে পিটিশন আকারে আপিল করতে হবে, এটা কত, 419। আর জেল আপিল আছে কত। ধন্যবাদ। এখন আমরা আসবো যে আপিল খারিজ, খারিজ বা প্রত্যাখ্যান। গতকাল আমরা 417-তে একটা 417-4 বোধহয় যেখানে পড়ছিলাম যে আপিল যদি একবার প্রত্যাখ্যান করে সেই প্রত্যাখ্যানের বিরুদ্ধে আর দ্বিতীয় আপিল করা যাবে না, কি করা যাবে, রিভিশন, খালাসের ক্ষেত্রে, মনে আছে? তো সেই প্রত্যাখ্যানটা দেখেন, আপিলের সংক্ষিপ্ত খারিজ বা সামারি ডিসমিসাল অফ আপিল। একটু সাথে লেখেন সরাসরি খারিজ, সরাসরি খারিজ, সংক্ষিপ্ত খারিজও যা, সরাসরি খারিজও তাই। ধরেন যে ব্যক্তি জেলে আছে, এখন সে তো আপিল করবে, কারণ আপিল তার কাছে দুইটা সিস্টেম আছে, সে জেলারের মাধ্যমে আপিল করাইতে পারে, অথবা নর্মালি আমরা আইনজীবীর মাধ্যমে যেভাবে করাই সেটা। আচ্ছা দেখেন, 421 ধারায় আপিল আদালত কোনো আপিল সংক্ষিপ্তভাবে খারিজ করে দিতে পারে যদি তিনি মনে করে আপিলে হস্তক্ষেপ করার মতো কারণ নেই বা আপিল করার মতো কোনো কারণ নেই। সংক্ষিপ্তভাবে খারিজ মানে হলো সরাসরি খারিজ। কি বলেন, অ্যাডমিটই করে নাই, মানে কোনো শুনানি মুনানি কিছু হয় নাই, সাথে সাথেই খারিজ, সামারি ডিসমিসাল অফ আপিল। মানে ধরেন আপনি দোষ স্বীকার করলে আপিল করা যায় না, বাট তারপরেও আপনি আপিল করছেন, তাহলে ওই আপিল আপনার আর কি শুনবে, সরাসরি খারিজ, কত ধারায়, 421 ধারায়। আচ্ছা এখন এই আপিল খারিজ করা যায় দুইটা ধারায় ভাই, একটা হলো 421, একটা হলো 423। 421 আর 423, তার মধ্যে এই 421-এ যে খারিজ, এই খারিজটা হলো একেবারে সাথে সাথে, না। আর 423-এ যে খারিজ, এটা হলো একেবারে শুনে টেনে তারপরে, বুঝতে পারছেন? তাহলে আমার মনে রাখতে হবে যে আপিল খারিজ কয়টা দাঁড়ায়, দুইটা দাঁড়ায়। সরাসরি খারিজ কত দাঁড়ায়, 421। আর এমনি যদি সরাসরি শব্দটা না থাকে, আপিল খারিজ আছে, তাহলে কত দাঁড়ায়, 423। এই জায়গায় একটু একটা জিনিস লেখেন যে আপিলের নোটিশ 422 দ্বারা, আপিলের নোটিশ একটু লিখে রাখেন, আপিলের নোটিশ, আপিলের নোটিশ অনলাইনে যারা আছেন একটু লিখে ফেলেন, আপিলের নোটিশ 422 দ্বারা। আচ্ছা 422-এ যে আপিলের ক্ষেত্রে যে নোটিশ, এটা আসলে কি, এটা একটু বোঝা দরকার। ধরেন মূল মামলার ক্ষেত্রে প্রতিপক্ষরে যখন আপনি আদালতে দায়ের করেন, নালিশি মামলা দায়ের করেন, তাহলে প্রতিপক্ষের হয় সমন দিয়ে জানায় অথবা কি দিয়ে জানাই, ওয়ারেন্ট দিয়ে। ঠিক একই ভাবে আপিল দায়ের করলে প্রতিপক্ষরে দেয় হচ্ছে কি, নোটিশ। এটার সমন বলে না, এটার বলতেছে কি, notice। জিনিস একই বা নাম আলাদা, নোটিশ, এটার বলতেছে নোটিশ। যদি পরে কখনো পরীক্ষায় প্রশ্ন আসে, আশাফুল সাহেব সিগনেচার করছেন, যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিলের ক্ষেত্রে কি দেয়, কি দেয়, নোটিশ। হ্যাঁ অবশ্যই ফৌজদারি মামলা, ফৌজদারি কার্যবিধি করতেছি। এটা ঠিক আমার জানা নাই, আর ওই জায়গায় আছে কিনা জানি না। দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন, যদি আপনার রেজিস্টার ডাকযোগে পাঠায়, হ্যাঁ, তাহলে অবশ্যই তো সে জায়গায় আপনি যে অ্যাকসেপ্ট করতেন তার তো একটা প্রমাণ থাকতে হবে। আমার একজ্যাক্ট জানা নাই ভাই এটা। দেখেন বিগত বছরের প্রশ্ন দেখেন, আপিল আদালত সরাসরি আপিল খারিজ করতে পারে, সরাসরি খারিজ, দেখছেন, সরাসরি খারিজও যা, সংক্ষিপ্ত খারিজও তাই। কত দাঁড়ায়, 421। আমরা সেলফ প্র্যাকটিসে চলে আসি। দেখেন 1 নম্বর প্রশ্ন, যে ফৌজদারি আপিল দায়ের করতে হয় কার কাছে, মানে কি আকারে দায়ের করতে হয়, আপিলে পিটিশন বা দরখাস্ত আকারে। 2 নম্বর প্রশ্নটা দেখেন, এই যে
খুবই গুরুত্বপূর্ণ, যে দেওয়ানি আপিলের ক্ষেত্রে যেটা মেমোরান্ডাম অফ আপিল নামে পরিচিত, ফৌজদারি মামলায় সেটা ড্যাশ নামে পরিচিত, কি পিটিশন অফ আপিল। 3 নাম্বার দেখেন যে ফৌজদারি মামলায় প্রত্যেকটি আপিলের আবেদনের সাথে দাখিল করতে হবে রায় বা আদেশের কপি। এটা কমন সেন্স, আপনার আপিলের সাথে তো অবশ্যই রায় বা আদেশের কি দিতে হবে, কপি দিতে হবে। জি জি। 4 নাম্বার দেখেন, প্রত্যেকটি ফৌজদারি আপিল দায়ের করতে হবে, এটা গুরুত্বপূর্ণ। 4 নাম্বার, আপিলকারী বা তার আইনজীবী কর্তৃক, হয় আপিলকারী করবে অথবা এবং না কিন্তু বা। তিন নাম্বারে কই রায় বা আদেশের কপি তো আছে, রায় বা আদেশ এবং কই, ওটা সমস্যা নাই, ওটা আপনার ওই জায়গা বুঝাইছে, ওই জায়গা রায় ও আদেশের কপি বলতে বুঝাচ্ছে ওই জায়গা বা, এবং ওই জায়গা ও দেশে, ওই জায়গায় কোনো জায়গা বা লেখা আছে নাই। হ্যাঁ ওই জায়গা, যদি আপনারে বলে আপনি এইভাবে চিন্তা করেন যে সব সময় তো আপনার রায় বা আদেশই হবে, ও হবে না। যদি স্পেসিফিক্যালি বা না থাকে তাইলে প্রাধান্য পাবে কোনটা। ধরেন আপনাদের দেওয়ানি কার্যবিধিতে প্রশ্ন আছে যে প্লিডিংস বলতে কি বোঝায়, আরজি অথবা লিখিত জবাব। আরজি অথবা কি লিখিত, একবার পরীক্ষায় প্রশ্ন আসছে প্লিডিং বলতে কি বোঝায়, অপশনে আরজি, কতে আরজি, খতে লিখিত জবাব, গতে আরজি ও লিখিত জবাব, ঘতে উপরে সবগুলোই, মানে উপরে কোনোটিই নয় ধরেন, তাহলে উত্তর হবে কোনটা, আরজি ও লিখিত জবাব। কিন্তু ঘতে যদি গতে আছে আরজি ও লিখিত জবাব, ঘতে আছে আরজি বা লিখিত জবাব, তাহলে উত্তর হবে কত কোনটা, বা। আচ্ছা কোনটা ভাই, আপিল কে করতে পারে তাই না, বলতে যে আপিল কে দাখিল করবে সেটা আছে, আপিলকারী অথবা তার আইনজীবী, কিন্তু কে কে আপিল করতে পারবে, যে সংক্ষুব্ধ হবে সে করবে না, না। দেখেন 4 নাম্বার দেখেন, 5 নাম্বার দেখেন, আপিলকারী কারাগারে থাকলে তখন আপিলের দরখাস্ত কার নিকট দাখিল করা যেতে পারে, করতে হবে বলে নাই, বলছে কি যেতে পারে, কার কাছে, কারাগারের ভারপ্রাপ্ত অফিসারের কাছে। বলেন তো উনি কতকাল ভারপ্রাপ্ত থাকবে, জি আজীবন ভারপ্রাপ্তই থাকবে, বলেন। জি হ্যাঁ, এখন কারাগারে ভারপ্রাপ্ত অফিসার হলো কেন তাই, ওই জায়গা অপশনে আমাদের বলা আছে কারাগারের ভারপ্রাপ্ত অফিসারের কাছে, তাই কারা কর্তৃপক্ষ বলতে তো আপনার সবাই মিলে বুঝায়। দেখেন, আচ্ছা এই কথা বলেন না, দেখেন আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখি, সাইলেন্স প্লিজ সাইলেন্স। ফৌজদারি কার্যবিধির 23 ধারায় জেল আপিলের বিধান আছে, কত ধারায়, 420 ধারায়। আচ্ছা আমরা এখন চলে আসব আপিল আদালতের ক্ষমতা। শুনেন, এই দেখেন, আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা কত ধারায়, শুধু এইভাবে প্রশ্ন আসে যে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করতে কত ধারায়, ফৌজদারি কার্যবিধিতে 423 ধারায়, দেওয়ানি কার্যবিধিতে 107 ধারা। বুঝতে পারছেন, যদি বলে আপিল আদালতের ক্ষমতা ফৌজদারি মামলা ফৌজদারি কার্যবিধিতে কত ধারা, 423, আর দেওয়ানি কার্যবিধিতে 107। এখন শুনেন যে আপিল আদালতের ক্ষমতা আসলে কি। আপিল আদালতের ক্ষমতা হলো এই যে যে আমরা গতদিন বিভিন্ন আপিল করছি, যেরকম 405 ধারায় আপিল করে, 406 ধারায় আপিল করে, মুসলেকার আদেশের বিরুদ্ধে আপিল করে, 89 ধারায় পুনরুদ্ধারে আবেদন নামঞ্জুর করলে আপিল করে, তারপরে 476 খতে আপিল করে, খালাসের বিরুদ্ধে আপিল করে, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে। এখন এই যে যে আপিল গুলা করলো বিভিন্ন জন বিভিন্ন সময়, তো আপিল আদালত কি করতে পারে, এই আপিলের সিদ্ধান্ত যে আপিলটা করছে এটা কি করতে পারে, সহজ বাংলায় বললে উনি যা খুশি তাই পারে, মানে উনি যে কোনো আপিল বাতিল করতে পারে, দণ্ড কমাইতে পারে, দণ্ড বাড়াইতে পারে, আবার পুনরায় বিচারের নির্দেশও দিতে পারে। আমরা যেরকম, আপনাদের মনে আছে যে
হ্যাঁ, ডেথ রেফারেন্সের ক্ষেত্রে, ডেথ রেফারেন্সের ক্ষেত্রে 376 ধারায় হাইকোর্ট বিভাগ ডেথ রেফারেন্সের শুনানির ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ মৃত্যুদণ্ড বাতিল করতে পারতো, অনুমোদন করতে পারতো, শাস্তি কমাইতে পারতো। তারপরে আবার নতুন বিচারের বাড়াইতে আর পারে না, মৃত্যুদণ্ডের বেশি আর কি, মৃত্যুদণ্ডের বেশি আর তো বাড়ানোর আর ক্ষমতা নাই। তাহলে আমার মনে রাখতে হবে 376 ধারায় হাইকোর্ট বিভাগ তার ডেথ রেফারেন্স শুনানিতে যা যা করতে পারতো, আপিল আদালতও যে কোনো আপিলের ক্ষেত্রে উনি যা খুশি তাই করতে পারে। এখন যা খুশি তাই বলতে কি আমরা একটু ব্যাখ্যা করে পড়বো, দেখেন। ফৌজদারি কার্যবিধির, এবং এই আপনি যদি এই ধারাটা পড়েন হুবহু এই 413 ধারা এর লিখিত পরীক্ষায় আছে যে আপিলের নিষ্পত্তি, আপিল আদালতের ক্ষমতা আলোচনা করুন, বা আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা, এই যে এই জায়গা যা আছে এইটুকু করলেই হবে। দেখেন, হম, ফৌজদারি কার্যবিধির 423 ধারায় ফৌজদারি আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা আলোচনা করা হয়েছে। আপিল নিষ্পত্তির ক্ষেত্রে আপিল আদালত নিম্নলিখিত ক্ষমতা প্রয়োগ করতে পারে: এক, আপিল খারিজ করতে পারে যদি আপিলের কোনো কি না থাকে, কারণ না থাকে। তাহলে দেখেন, আমরা এখানে একটা খারিজ পেলাম, তাহলে আপিল খারিজ পেয়েছি কয় জায়গায়? 421-এ পেলাম, 423-এ পেলাম। 421 হলো সরাসরি খারিজ। আচ্ছা, 2 নম্বরে আসি আমরা, যে খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে, এই তানভীর আলম খান বলেন, খালাস আদেশের বিরুদ্ধে আপিলটা কে করে? আসামি কখন করে? না, আমি কাছে খালাস আদেশের বিরুদ্ধে কি কখনো আসামি আপিল করবে? হ্যাঁ, সেটাই, সেটাই জানতে চাচ্ছি, আসামি কিন্তু খালাস আদেশের বিরুদ্ধে আপিল করে না। দেখেন, আচ্ছা হোক। আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, এই এই দেখেন, খালাস, দেখেন, আমরা এখন খালাস আদেশের বিরুদ্ধে নরমালি আপিল করে পিপি অথবা অভিযোগকারী। এখন যদি পিপি অভিযোগকারী খালাসের বিরুদ্ধে আপিল করলো, তাহলে কি আপিল আদালত কি করবে? দেখেন, খালাস আদেশ বাতিল বা পরিবর্তন করতে পারে। ওই খালাস আদেশটা কি করতে পারে? বাতিল বা অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। উনি বাতিল পরিবর্তন করে নাই, উনি কি করবে? অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। অভিযুক্তকে পুনরায় বিচারের নির্দেশ দিতে পারে, বললো যে আবার তুমি তোমার বিচার করা হবে। বা অভিযুক্তকে দোষী পেলে আইন অনুযায়ী কি দিতে পারে? তাহলে বাদ থাকলো কোনটা? মানে খালাস আদেশের ক্ষেত্রে আপিল করলে উনি কি যা খুশি বাড়াইতে পারে, কমাইতে পারে, পুনরায় বিচারের নির্দেশ দিতে পারে, মোটামুটি সবই পারে। আচ্ছা, 3 নম্বর দেখেন, গোল দিবেন দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে। আগেরটা আমরা পেলাম যে খালাসের বিরুদ্ধে যদি আপিল করা হয় কি কি করতে পারে, এরপরে আমরা পেলাম দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল বিধি কাকে করে? পিপি না অভিযোগকারী? অভিযোগকারী না আসামি? আসামি করে। আবার অভিযোগকারী বলেন কেন? ভুলে গেছে আমি, মানে অভিযুক্ত হয়, এটা হ্যাঁ, কারি হবে না। হ্যাঁ, কারি হবে না, জি। তাহলে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে আসামি, যে দণ্ড পাইছে সে, সহজ কথা, যারে দণ্ডিত করা হয়েছে সে। দেখেন, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আন্ডারলাইন করেন, শাস্তি বাতিল করতে পারে, খালাস বা অব্যাহতি দিতে পারে, পুনরায় আসামিকে বিচারের আদেশ দিতে পারে, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তি কমাতে পারে, ইত্যাদি। মানে আরো ইত্যাদি আছে। হ্যাঁ পারে, কথা আছে, বাড়াইতে পারে কখন? যখন ওই একটু পরে পড়তেছে যে দণ্ড একটা আপিল করছে দুইটা, দুইজন, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে একসাথে শুনানি করে শাস্তি বাড়াইতেও, তাই। আচ্ছা তাহলে কোনটা? হ্যাঁ, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে শাস্তি বাতিল করতে পারে, আসামিকে খালাস বা অব্যাহতি দিতে পারে, পুনরায় আসামিকে বিচারের নির্দেশ দিতে পারে, শাস্তি বহাল রাখতে পারে, শাস্তি কমাতে পারে, ইত্যাদি। এখন এই জায়গাতে শাস্তি বাড়াতে পারে সেই কথা বলে নাই, কিন্তু আবার দিয়ে রাখছে কি? ইত্যাদি। তো এখন এই ইত্যাদিতে যেটা বোঝা যায় সেটা হলো যে যখন একই দণ্ডাদেশের ক্ষেত্রে আসামিও আপিল করছে, পিপিও আপিল করছে, সেই ক্ষেত্রে দুই আপিলের শুনানি একসাথে করে দণ্ডাদেশ বাড়াতে
পারে, কিন্তু শুধু একজন আপিল করলে দণ্ড যে বাড়াতে পারে এটা আমিও খুঁজছি, কোন জায়গায় নজিরে পাই নাই, বুঝতে পারছেন? সো এখন যেহেতু ইত্যাদি আছে, বিচারকের মন চাইলে করতেও পারে, এই আর কি। আর শামসুদ্দিন মানিক সাহেবের মতো হইলে তো করতেই পারে। জি, দেখেন। আচ্ছা, তো আমরা 4 নাম্বারটা দেখি, একটু নামাজে যাবো। দেখেন তার আগে, দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে এটা গোল্ডেন। দণ্ড বৃদ্ধির আপিলের ক্ষেত্রে আন্ডারলাইন করেন, শাস্তি পরিবর্তন করতে পারে, আসামিকে খালাস দিতে পারে, অব্যাহতি দিতে পারে, তাকে পুনরায় বিচারের আদেশ দিতে পারে, বা শাস্তি বহাল রাখতে পারে। শাস্তির পরিমাণে যে দেখেন বাড়াতে পারে বা কি কমাতে পারে। তাহলে আমার একটা জিনিস আপনার লেখা খুব সোজা। 1 নম্বরে পড়বেন, বলবেন আপিল খারিজ করতে পারে। 2 নম্বরে খালাসের ক্ষেত্রে এই যে খালাস বাতিল করতে পারে, শাস্তি নতুন বিচার নির্দেশ দিতে পারে, এই যা যা আছে তাই। দণ্ডবৃদ্ধির ক্ষেত্রেও তাই, আবার কি অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে তাই, দণ্ডাদেশের ক্ষেত্রেও তাই। 5 নম্বর দেখেন, অন্যান্য আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আদেশ পরিবর্তন বা বাতিল করতে পারে। এছাড়া অন্যান্য আদেশ যেগুলো আছে, ওই যে আমরা 406-এর আপিল, 406 ক আপিল, 405-এর আপিল, এই সকল যদি আপিল করা হয় তাহলে সেটা পরিবর্তন অথবা কি করতে পারে, বাতিল করতে পারে। এরপরে আমরা চলে এসে দেখেন যে অভিযুক্ত যে অপরাধ করেছে সেই অপরাধের জন্য যে শাস্তি দেওয়া যেত, আপিল আদালত তার থেকে অধিক দণ্ড দিবে না। অর্থাৎ বিচারিক আদালত যে সাজা দিতে পারতো, আপিল আদালত তার থেকে কি দিবে না, অধিক সাজা দিবে না। উনি যদি উনার দেওয়ার ক্ষমতা যদি থাকতো 3 বছর, আপিল আদালত দিতে পারবে কয় বছর? মানে ওই ধারায় যা সাজা আছে তার বেশি দিতে পারবে না, এটা হলো কথা। তাহলে 423, 400, 423 ধারা আমার মনে রাখতে হবে যে আপিল আদালতের কি বলেন ক্ষমতা। তো অনলাইনে যারা আছেন, অফলাইনে যারা আছেন, আমাদের নামাজের বিরতি, নামাজ শেষে আবার দ্রুত শুরু করব, 10 মিনিটের বিরতি। আচ্ছা, আমরা এখন দেখব 426 ধারায় আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত বা জামিন দেওয়ার ক্ষমতা। দণ্ড স্থগিত শব্দটা গোল্ডেন এবং জামিন দেওয়া শব্দটা গোল্ডেন। তো আপিল আদালতে অ্যাকচুয়ালি যখন আপনি আপনার দণ্ড হয়ে গেছে, দণ্ডিত হয়ে গেছেন, কারাগারে চলে গেছেন, তো সেই ক্ষেত্রে আপনার জামিন চাইতে হবে 426 ধারায়, বা আপনার দণ্ড স্থগিত চাইতে হবে 426 ধারায়। একটু পড়ি দেখেন, আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত বা জামিনের জন্য 426 ধারায় আবেদন করা যায়। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিলের ক্ষেত্রে জামিনের আবেদন করা হয় কত ধারায়, 426 ধারায়। 426 ধারায় আপিল আদালতকে আপিল চলমান সময় চলাকালীন সময় দণ্ড স্থগিত এবং আসামিকে জামিন দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল আদালত দণ্ড স্থগিত করে আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। তো উনি শুধু জামিনে মুক্তি দিতেই পারে না, সেই সাথে সাথে কি করতে পারে, দণ্ড স্থগিত করতে পারে। দেখেন, 426 ধারা অনুযায়ী আপিল চলমান থাকাকালে আপিল আদালতে যে দণ্ডাদেশ বা আদেশের বিরুদ্ধে আপিল করা হয়েছে সেই দণ্ডাদেশ বা আদেশ কার্যকর করা গোল দেবেন, স্থগিত করতে পারে এবং আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 426-এর 1 তিনটে স্টার দেন। তাহলে এখানে বলছে যে আপিল চলমান থাকাকালে আপনি আপিলের সাথে সাথে জামিন চাইবেন এবং আদালত যদি মনে করে যে আপনার দণ্ড স্থগিত করে আপনাকে জামিনে মুক্তি দিতে পারে। ধরেন আপনার মৃত্যুদণ্ড দিল, আপনার যাবজ্জীবন কারাদণ্ড দিল, যে কোনো দণ্ড দিল, তাহলে আপনি যখন কারাগারে আছেন তখন আপিল করবেন, আপিলের সাথে সাথে আপনি কি চাইবেন, জামিন চাইবেন। কত ধারায়, 426 ধারায়। তখন আপিল আদালত আপনার দণ্ড কার্যকর কি করবে, স্থগিত করবে এবং সেই সাথে আপনাকে জামিনে মুক্তি দিতে পারে। আচ্ছা, এরপরে দেখেন, বিচারিক আদালত গোল দেন, এটা গোল দেন, বিচারিক আদালত কর্তৃক কোন ব্যক্তি গোল দিবেন অনধিক 1 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে। মানে কোন ব্যক্তিকে বিচারিক আদালত কারাদণ্ড দিতে কতদিন, অনধিক 1 বছর, এবং উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান থাকলে, যদি ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের বিধান কি থাকে, এবং বিচারিক আদালত যদি মনে করে যে উক্ত ব্যক্তি আপিল দায়ের করতে পারে, আন্ডারলাইন করেন, বিচারিক আদালত দণ্ড তো দিল, ওই দিনই বিচারিক আদালত যদি মনে করে যে আপিল দায়ের করতে পারে, তাহলে আন্ডারলাইন করেন বিচারিক আদালত উক্ত ব্যক্তিকে কুল দিবেন, জামিনে মুক্তি দিতে পারে।
426(2) ক স্টার দেন চারটা। তো আগের আগের 426-এর 1-এ যেটা পড়লাম ওই জামিনটা দিছে আপিল আদালত দণ্ড স্থগিত করে, আর 426-এর 2 কতে যে জামিনটা দিছে এটা হলো যে আদালত দণ্ড দিছে সে আদালত জামিন দিছে কিসের শর্তে? আপিলের শর্তে। যদি দণ্ডটা হয় কতদিন? অনধিক 1 বছর। অর্থাৎ আমাদের কোর্টে অনেক সময় দেখবেন যে 6 মাস, 3 মাস, 7 মাস, হাইয়েস্ট 1 বছর দিলেও যখনই দণ্ড দিল সাথে সাথেই আপনি কিসের আবেদন করবেন? আপিলের শর্তে জামিনের আবেদন করবেন। ওই সময় করতে হবে, আপিলের শর্তে জামিনের আবেদন করবেন। হ্যাঁ, 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 জি। আচ্ছা, সেটা সেটা ছাড়াও ওই আপনার ওই সাথে সাথে দেখা গেলো কোর্ট চলাকালীন সময় আপনি যদি করতে পারেন তাহলে সুবিধা পাওয়া যায় আর কি। তাহলে সেই ক্ষেত্রে আমার যে কাহিনীটা সেটা হচ্ছে যে এই যে যে আপনার জামিনটা দিচ্ছে এটা কিন্তু আপিলের শর্তে, মানে আপিল করার পরে আবার কিন্তু আপনার এই 426-এর 1-এ আবার আপনার জামিন নিতে হবে। তাহলে এই কয়দিন আপনি যাতে বাইরে থাকতে পারেন সেই জন্য হচ্ছে কি 426(2) ক। এবং এখানে বিচারিক আদালতই জামিনটা দিবে। যদি বিচারিক আদালত রায় দেয় কতদিন? দণ্ড দেয় সর্বোচ্চ 1 বছর। আচ্ছা, তো এখানে যদি কখনো প্রশ্ন আসে যে 426 ধারায় বিচারিক আদালত কি দণ্ড স্থগিত করতে পারে? বিচারিক আদালত কিন্তু জামিন দিতে পারে কিন্তু উনি কিন্তু দণ্ড স্থগিত করতে পারে না। দণ্ড স্থগিত করবে কে? আপিল আদালত। আচ্ছা, আমরা এটা একটু পড়ি দেখেন। হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল বা লিভ টু আপিল করার বিশেষ অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে আপিল চলাকালীন সময়ে উক্ত দণ্ড গোল দিবেন, স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে কিছুই বুঝেন নাই। আচ্ছা, আহ এটা একটু বুঝার আমরা আগে আমি একটু বুঝাই, তখন পড়লে আপনারা বুঝবেন। বিষয়টা হচ্ছে এরকম যে ধরেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের কয়টা ভাগ? 2টা ভাগ। সবার উপরে হলো আপিল বিভাগ, তারপরে হচ্ছে কি হাইকোর্ট বিভাগ। এখন শুনেন, আমাদের আহ, যদি আপিল হাইকোর্ট বিভাগ যদি ফৌজদারিতে কোনো দণ্ড দেয় তাহলে আপিল বিভাগে, কারণ সর্বশেষ ধাপিত হচ্ছে আপিল বিভাগ, আপিল বিভাগে আপিল করা যায়। এখন আপিল বিভাগে আপিল দে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে আপনি কখনো কখনো আপিল বিভাগে অধিকার বলে আপিল করতে পারেন, মানে আপনার আপিলটা উনি শুনতে বাধ্য। আর কিছু কিছু ক্ষেত্রে আপনি লিভ টু আপিল করবেন, মানে অনুমতি সাপেক্ষে আপিল, উনি শুনতে বাধ্য না। আপনি যদি অনুমতি চান, উনি ওনার যদি মন নরম হয় তাহলে অনুমতি দিতে পারে। এখন আমাদের আগে জানতে হবে যে কোন ক্ষেত্রে লিভ টু আপিল হয় আর কোন ক্ষেত্রে অধিকার বলে আপিল হয়। সূত্র সোজা শিখাই দিই। যদি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হয় তখন আপিল বিভাগে অধিকার বলে আপিল করা যায়। কেমনে আমি একটু উদাহরণ দিই শুনেন। ধরেন একজন ব্যক্তিরে দায়রা আদালত, দায়রা জজ তার মৃত্যুদণ্ডে দণ্ডিত করছে, করার পরে তো সে আপিল করছে কোথায়? মৃত্যুদণ্ড দিলে দায়রা জজ দিলে আপিল হবে কোথায়? হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগও তার মৃত্যুদণ্ড বহাল রাখছে। তো তখন তার প্রতিকার হচ্ছে আপিল বিভাগে আপিল করা, কারণ হাইকোর্টের চেয়ে বড় আদালত কোনটা? আপিল বিভাগ। তাহলে আপিল বিভাগে সে আপিল করছে, এই আপিল বলে অধিকার বলে আপিল, এটা লিভ টু আপিল না, কারণ যেহেতু সাজাটা কি মৃত্যুদণ্ড। কিন্তু যদি এরকম হতো দেখেন যে একজন ব্যক্তিকে দায়রা জজ 6 বছরের কারাদণ্ড, যুগ্ম দায়রা জজ 6 বছরের কারাদণ্ড দিচ্ছে, তাহলে আসামি আপিল করবে কোথায়? যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে করতো দায়রা জজের কাছে, আর 5 বছরের বেশি দিলে কোথায়? হাইকোর্টে। এখন ধরেন আসামি 6 বছরের কারাদণ্ড দিছে, তাহলে সাথে সাথে তো আসামির ওই দিনই জেলের ভিতরে কি নিয়ে গেছে। এখন ধরেন সে হাইকোর্টে গিয়ে আপিল করলো, হাইকোর্টে দীর্ঘদিন যাবত আপিল চলার পরে হাইকোর্ট বিভাগও তার 6 বছর কারাদণ্ড বহাল রাখে। তা যখনই বহাল রাখবে তখনই তো তারা সাথে সাথে কারাগারের ভিতরে কি নিয়ে যাবে।
এখন তার প্রতিকার, যেহেতু যেহেতু হাইকোর্ট বিভাগ 6 বছর সাজা দিছে, তার প্রতিকার হচ্ছে আপিল বিভাগে যাওয়া। কিন্তু এই জায়গায় সে অধিকার বলে পারবে না, কারণ এটা মৃত্যুদণ্ডও না, এটা কি যাবজ্জীবন কারাদণ্ড না। তাহলে এই জায়গায় যদি আপিল বিভাগে তার আপিল করতে হয়, এটারে কি আপিল বলে? লিভ টু আপিল। এখন সে তো অলরেডি কোথায় আছে? কারাগারে আছে। তাহলে লিভ টু আপিল তো তার বাপদাদার সম্পত্তি না, চাইলেই তো আর তারা হ্যাঁ বলবে না। এখন যখন সে লিভ টু আপিলের জন্য আপিল বিভাগে অনুমতি প্রার্থনা করলো এবং আদালত তারে কি দিল? যে অনুমতি, ঠিক আছে লিভ টু আপিল, তোমার লিভ টু, তোমার আপিল করার অনুমতি দেওয়া হলো, তোমার আপিল শোনা হবে না। যে হাইকোর্ট তো রায় দিল, লিভ টু আপিল করতে হবে আপিল বিভাগে। আপিল বিভাগ অনুমতি দেবে যে হ্যাঁ তোমার আপিল শোনা হবে। ধরেন বলো হ্যাঁ তোমার আপিল শোনা হবে বললো, তার মানে তার লিভ টু আপিলটা কি হয়েছে? মঞ্জুর হয়েছে। জড়িত। কিন্তু সে অলরেডি আছে কোথায়? কারাগারে। তখন সে হাইকোর্টে এসে বলবে যে আমার লিভ টু আপিলের আবেদন মঞ্জুর হয়েছে, দয়া করে আপনি আমার দণ্ডটা স্থগিত করে আমারে জামিনে মুক্তি দিন। এই জামিনটা আমি চাচ্ছি কোথায়? হাইকোর্টে। এবার পড়ি দেখেন, এবার বুঝবেন আপনি। দেখেন, হাইকোর্ট বিভাগ যদি সন্তুষ্ট হয় যে দণ্ডিত ব্যক্তিকে আপিল বিভাগে অনুমতি সাপেক্ষে আপিল করার বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে, যে যারা 6 বছর কারাদণ্ড দিছিল তারা আপিল বিভাগে কি অনুমতি দেওয়া হয়েছে, তখন হাইকোর্ট বিভাগ যে দণ্ড দিয়েছে, মানে হাইকোর্ট বিভাগ দণ্ড দিয়েছে 6 বছর, আপিল চলাকালীন সময়ে উক্ত দণ্ড স্থগিত বা আসামিকে জামিনে মুক্তি দিতে পারে। 426 কত 2। তাহলে লিভ টু আপিল চলতেছে আপিল বিভাগে, বা জামিন দিচ্ছে কে? হাইকোর্ট বিভাগ। কাহিনী বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ তুষার বলেন, তুষার। জি স্যার, ওই যে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড স্যার কি অধিকার বলে স্যার, তাহলে লিভ টু আপিল করবে স্যার? বুঝি না, আর একটু একটু থামেন, কথা বলেন না, বলেন। বুঝি না, আবার বলেন। স্যার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড যে দিচ্ছে স্যার, এটা কি স্যার তাহলে কি আসামি কি স্যার অধিকার বলে কি লিভ টু আপিল করবে স্যার? অধিকার বলে করলে সেটা লিভ টু আপিল বলে না, সেটা অধিকার বলে আপিলই। বুঝতে পারছেন? লিভ টু জি হচ্ছে স্যার। কখন যখন আমার অধিকার নাই। জি স্যার। ঠিক। জি এবং স্যার। এই যে যে কখন অধিকার বলে আপিল করা যাবে, কখন অধিকার বলে আপিল বিভাগে আপিল করা যাবে না, সেটা আছে বাংলাদেশ সংবিধানের 103 অনুচ্ছেদে। তো সংবিধান, ট্রান্সফার অফ প্রপার্টি, এগুলো অ্যাড হওয়ার আগের থেকে পাশ করে বের হয়ে যান, নাহলে সামনে আরো বড় বড় আইন আসতেছে। দেখেন, তাহলে আমাদের যে জিনিসটা এখানে মনে রাখতে হবে ভাই, 426 দ্বারা ভিভিআই, 426-এ প্রথমে আপিল আদালত জামিন প্লাস স্থগিত দিচ্ছে 426-এর 1। বিচারিক আদালত জামিন দিতে পারে যদি সর্বোচ্চ কারাদণ্ড হয় কত? 1 বছর। আর আপিল বিভাগও জামিন দিতে পারে, সরি হাইকোর্ট বিভাগ জামিন দিতে পারে যদি আপিল বিভাগের তার লিভ টু আপিলের কি দেওয়া হয়। ধন্যবাদ, এইটুক জানলেই হবে। আমরা 427-এ চলে আসবো। দেখেন, ধারা 427, গ্রেফতার করতে ওয়ারেন্ট জারির ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি 417 ধারায় গোল দিবেন খালাসের বিরুদ্ধে, এবং 417 ক ধারায় আন্ডারলাইন করবেন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগ আন্ডারলাইন করবেন বা অন্য কোনো আপিল আদালত আসামিকে গ্রেফতারের জন্য গোল দিবেন ওয়ারেন্ট ইস্যু করতে পারে। একটু থামেন। তাহলে আমাদের প্রথমত এইভাবে প্রশ্ন আসবে যে আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে কত ধারায়? 400 কত ধারায়? 27 ধারায়। 427 ধারায় কোন কোন আপিলের ক্ষেত্রে? খালাসের বিরুদ্ধে আর কি অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে। এখন আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, খালাসের ক্ষেত্রে আসামি বাইরে থাকে না ভাই, আপিল করে পিপি, তাহলে পিপির আপিলের প্রেক্ষিতে যেহেতু আসামি বাইরে আছে, আপিল আদালত কি ইস্যু করতে পারে? করেন তার ভিতরে ঢোকানোর জন্য। বা অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রেও অনেক সময় সে বাইরে থাকতে পারে, যে মূল সাজা খেটে সে বাইরে বের হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রেও আপিল করলে তারে কি ইস্যু করবে? ওয়ারেন্ট ইস্যু করবে। তাহলে এখানে মোট কয়েকটা জিনিস আছে। যদি বলে যে আহ আপনার আপিল আদালত ওয়ারেন্ট ইস্যু করতে পারে কত ধারায়? 417। কোন কোন ক্ষেত্রে? খালাসের ক্ষেত্রে আর কোথায়? অপর্যাপ্ত
দণ্ডাদেশের ক্ষেত্রে। ধন্যবাদ। তারপরে দেখেন, গ্রেফতার করে যে আদালতে হাজির করা হয় উক্ত আদালত আসামিকে কারাগারে পাঠাতে পারে বা বল দিবেন জামিনে মুক্তি দিতে পারে। তারে যখন ওয়ারেন্ট অনুযায়ী গ্রেফতার করে তারে আনা হলো, তো তারে কারাগারে পাঠাবে অথবা তারে কি দিবে। তাহলে আমরা আপিল আদালতের জামিন পাইলাম কই জায়গা বলেন? 426 ধারায় পেলাম, আর একটা পেলাম কততে? 427 ধারায়। তো যদি আপনাকে বলে যে আপিল আদালত ওয়ারেন্ট জারির পরে জামিনে মুক্তি দিতে পারে, কত ধারায়? 427। 427 ধারায়। কে বুঝেন নাই? কেউ না বুঝলে প্রশ্ন করেন, লজ্জা শরমের কিছু নাই। দেখেন 428 ধারা, ধারা 428, আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। আন্ডারলাইন করেন, আপিল আদালত কর্তৃক অধিকতর সাক্ষ্য গ্রহণ বা সাক্ষ্য গ্রহণের আদেশ দেওয়া। একটা জিনিস এখানে মনে রাখেন যে সাক্ষ্য গ্রহণ করা নরমালি দায়িত্ব বিচারিক আদালতের, আপিল আদালতের সাক্ষ্য গ্রহণ করার দায়িত্ব না। কিন্তু আপিল আদালত যদি মনে করে যে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য এখানে সাক্ষ্য গ্রহণ করা দরকার, তাহলে তিনি সাক্ষ্য গ্রহণের আদেশ দিতে পারে। কত ধারায়? 428 ধারায়। দেখেন 428 ধারার অধীন আপিল আদালত বল দিবেন অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে বা আন্ডারলাইন করেন বিচারিক আদালতকে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ দিতে পারে। এবং এর সাথে একটু লেখেন এটি অনুসন্ধান হিসেবে গণ্য হবে। এই যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ, এটা কি হিসেবে গণ্য হবে? অনুসন্ধান। অনুসন্ধান, এটি অনুসন্ধান হিসেবে গণ্য হবে, এটা ট্রায়াল না। তাহলে ভাই, আপিল আদালত অধিকতর সাক্ষ্য গ্রহণ করে বা অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করে কত ধারায়? উনি নিজে করে না কাউরে আদেশ দেয়? নিজেও করে, বিচারিক আদালতটা আদেশও দিতে পারে। এবং এই যে যে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করলো, এটা বিচার বলে না, এটা কি বলে? অনুসন্ধান। এই হাফিজ সাহেব, বিচার আর অনুসন্ধানের মধ্যে পার্থক্য কি বলেন? জুডিশিয়াল প্রসিডিং এন্ড ইনকোয়ারি। ধন্যবাদ পার্সেন, ধন্যবাদ। আমরা যখন তদন্ত অনুসন্ধান বা বিচারের সংজ্ঞা পড়ছিলাম যে কোনো আদালত চার্জ গঠন করার আগে যা যা করে তাই হলো অনুসন্ধান। অনুসন্ধান কখনো পুলিশ করতে পারে না। আর বিচার হচ্ছে চার্জ গঠন করার পরে আদালত যেটা করে সেটাকে বলে কি? বিচার। আর আপনার তদন্ত করে হচ্ছে কে বলেন? তদন্ত করে পুলিশ অথবা, হ্যাঁ সোহাগ সাহেব। আচ্ছা, তাহলে আমরা জেনে রাখা ভালোতে আসি। দেখেন, জেনে রাখা ভালো যে আপিলকারী যখন শেষ পর্যন্ত কারাবাসে বা দ্বীপান্তর কারাদণ্ডে দণ্ডিত হয়, বর্তমানে আর দ্বীপান্তর নাই। হ্যাঁ, দ্বীপান্তর মানে আগে ওই কারাগারে না পাঠায় তাহলে দ্বীপে পাঠাতো, কমলার বনবাস দেখতেন না? বনবাস, জি। তখন যে সময়ের জন্য সে জামিনে মুক্তি ছিল, দণ্ডের মেয়াদ হিসাবের সময় উক্ত সময় বাদ দিতে হবে। এটা একটু আপনাদের, এটা হচ্ছে আমাদের ওই 35-এর কয়ের অপোজিট। বলতেছে যে আপিলকারী যখন শেষ পর্যন্ত কারাবাসে বা দ্বীপান্তর কারাগারে দণ্ডিত হয়, তখন যে সময়ের জন্য সে জামিনে মুক্তি ছিল সেই মেয়াদ হিসাবের সময় ওই সময়টা কি দিতে হবে? বাদ দিতে হবে। এখন বাদ দিতে হবে বলতে এটা এটা বোঝায়, ধরেন আমি এইভাবে চিন্তা করেন যে একজন ব্যক্তিরে 6 মাস কারাদণ্ড দেওয়া হয়েছে। তো 6 মাস কারাদণ্ড দিলে সে 1 মাস কারাদণ্ড খাটছে, খাটার পরে আপিলের শর্তে সে জামিনে মুক্তি পাইছে। মুক্তি পাওয়ার পরে তার আপিল চলমান আছে, আপিল চলমান আছে, আপিল চলতে চলতে ধরেন 2 বছর পরে গিয়ে আপিলে তার সাজা বহাল আছে। মানে সাজা কয় মাস থাকলো? 6 মাসই। তাহলে এই যে তার আর কতদিন খাটা লাগবে? 5 মাস খাটা লাগবে। আর এই যে যে কয়দিন সময়টা সে মুক্ত ছিল, মানে 1 মাস খাটার পরে ওই রায়ের আগ পর্যন্ত যে কয়দিন সময়টা মুক্ত ছিল ওই সময়টা কাউন্ট হবে না। মানে ওই সময়টা এমন না যে ওই সময়টা সাজা থেকে বাদ দিবে, তা না, ওই সময়টা কাউন্ট হবে না। তার মানে তার আর 5 মাসই খাটা লাগবে, তাই বুঝাইছে আর কি। আর এটা বলছে 426-এর 3,
আর 35-এর কথা কি বলছিল? 35-এর কথা বলছিল যে মামলা চলাকালীন সময়ে যে সাজাটা সে যে খাটছে, রায় যদি দিল 6 মাস, কিন্তু মামলা চলমান থাকা অবস্থা অলরেডি সে এক এক মাস কাটছে, তাহলে তার আর খাটা লাগবে কয়দিন? 5 মাস। এটা কি বুঝেন নাই ভাই? হ্যাঁ। তাহলে এই যে আবার একটু পড়ি দেখেন, আপিলকারী আপিলকারী যখন শেষ পর্যন্ত কারাবাস এবং দ্বীপান্তর কারাদণ্ডে দণ্ডিত হয়, তখন যে সময়ের জন্য সে জামিনে মুক্ত ছিল, দণ্ডের মেয়াদ হিসাবের সময় উক্ত সময় বাদ দিতে হবে। এখন এটা আবার অনেকে উল্টা বুঝে, ভাবে যে যে সময় মুক্ত ছিল এটা মনে হয় কারাদণ্ড থেকে বাদ দিতে হবে, বিষয়টা কিন্তু তা না। আচ্ছা, আমরা বিগত বছরের প্রশ্নে আসি, বলেন। জি, জি, এটা হলো কদু, এটা লাউ। দেখেন, বিগত বছরের প্রশ্ন, 1 নাম্বার, বিচারিক আদালত একজন দণ্ডিতকে জামিন দিতে পারে, বিচারিক আদালত বলছে, যদি তার কারাদণ্ডের মেয়াদ হয় অনধিক কত? 1 বছর। এটা কিন্তু কিসের শর্তে মুক্তি দিবে? আপিলের শর্তে। আপিল করে কিন্তু আবারও তার জামিন চাইতে হবে। বিষয়টা এমন না যে একবার মুক্তি দিলে আপিল যতদিন চলবে সে মুক্ত থাকবে, বিষয়টা কিন্তু তা না। আপিল যখন করবে তার আবার কিন্তু জামিন চাইতে হবে। আচ্ছা, আমরা 2 নাম্বার প্রশ্নটা দেখেন। দ্য পেনাল কোড 1860-এর 323 ধারায় দোষী সাব্যস্ত হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ককে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়। ক উক্ত রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে আপিল দায়েরের শর্তে জামিনের আবেদন করেন। ক এর দরখাস্তটি দ্য ক্রিমিনাল কোড 1898-এর কত ধারায় আনীত হয়েছে? খুব বেশি জটিল করে নাই, আমরা জানি যে আপিলের সময় জামিন চাই কত ধারায়? 426 ধারায়। হ্যাঁ, তুই ক না হলেও সমস্যা নাই, মোটামুটি ধারা কত? 426। আর যদি বলি যে আপিলে জামিন দেয় কয়টা ধারায়? 426 আর কত? 427। ধন্যবাদ। আমরা সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা একটু দেখি, দেখেন যে ফৌজদারি কার্যবিধির ড্যাশ দ্বারাই আপিল চলাকালীন সময়ে জামিন নিয়ে আলোচনা করছে, কত দ্বারা? 426। 2 নাম্বার দেখেন, আপিল আদালত সংক্ষিপ্তভাবে আপিল খারিজ, সংক্ষিপ্তর আর একটা প্রতিশব্দ বলছিলাম সরাসরি খারিজ, কত দ্বারায়? 421। আর যদি বলে আর একটা আপিল খারিজ, সেটা কত? 423। এখানে ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ, ব্যাখ্যাটা দেখেন। যদি আপিল আদালত মনে করে আপিলের কোনো কারণ নেই, তাহলে আপিল আদালত আপিলটি সংক্ষিপ্তভাবে খারিজ করতে পারে। এই ক্ষেত্রে আপিল আদালত, আন্ডারলাইন করবে, নিম্ন আদালতের নথি তলব করতে পারে কিন্তু বাধ্য না। 3টে স্টার দেন। কখনো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল খারিজের ক্ষেত্রে আপিল আদালত কি নিম্ন আদালতের নথি তলব করতে বাধ্য কিনা? বাধ্য না। নথি তলব যারা বুঝেন না তারা আবার অনেকে পুট আপ বুঝেন। পুট আপ বুঝেন তো? দেখেন, 3 নাম্বার দেখেন, উপস্থাপন তো আপনি উপস্থাপন করতেছেন, আর তলব মানে তো আপনি চাইতেছেন তলব করা হোক, যেটা আপনার কাছে নাই। বলা যেতে পারে এক টাইপের। দেখেন, কি ভাই, নথি তলব ছাড়া মানে ধরেন এটা সহজ, যারা বুঝতেছেন না আরো ভাঙাই বলি, যে ধরেন আপনি একটা বিষয়ে আপিল করছেন, কারণ আপনি তো ওইটা সহিমহিকৃত নকল দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ওই মামলার যাবতীয় নথিপত্র তো আর আপিল আদালতের কাছে নাই। ওটা যদি উনি তলব করে না আনে, তাই তো ওনার কাছে ওইটা নাই, তাহলে উনি ওই নিম্ন আদালত থেকে নথিমতি তলব করা ছাড়াই উনি শুধুমাত্র আপনার পিটিশনটা দেখেই আপিল কি করতে পারে? খারিজ করতে পারে, সেটা বলছি। 4 নাম্বার দেখেন, 421 ধারায় আপিল খারিজের আদেশ দেওয়ার ক্ষেত্রে মামলার এই যে এটা বিবিআই, 421 ধারায় আপিল খারিজের আদেশ দেওয়ার ক্ষেত্রে মামলার নথি তলব করা আদালতের জন্য কি বিবেচনা? তো 5 নাম্বার প্রশ্ন দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় আপিল নিষ্পত্তিতে আপিল আদালতের ক্ষমতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? কত ধারায়? আপিল আদালতের ক্ষমতা কিন্তু 423। এগুলো সবই গুরুত্বপূর্ণ, সব ভালোভাবে পড়ে ফেলবেন। আহ, সবই বিবিআই। 11 নাম্বার প্রশ্নটা দেখেন, 11 নাম্বারটা আমরা
এর মধ্যে পড়ি নাই, এখানেই এখানেই পড়বো। সেটা বলছে যখন একই বিচারে একাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয়, ধরেন একটা হত্যা মামলায় 10 জনকে দণ্ড দিছে, তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয়, সেক্ষেত্রে নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক? দণ্ডিত ব্যক্তিদের সকলে আপিল করতে পারে বা দণ্ডিত ব্যক্তিদের যে কোনো একজন আপিল করতে পারে। এটার অর্থ হলো যখন একটা বিচারে অনেক জনকে দণ্ড দিছে, তাহলে যে কোনো একজন ওই দণ্ডের বিরুদ্ধে যে কোনো একজন আপিল করতে পারে অথবা কি সবাই মিলে আপিল করতে পারে। এই কথাটাই বলছে কত ধারায়? 415 ক। 415 ক। এই যে দেখেন ব্যাখ্যা দেখেন, যখন একই বিচারে একাধিক ব্যক্তিকে দণ্ডিত করা হয় এবং তাদের মধ্যে যে কোনো একজনের বিরুদ্ধে আপিলযোগ্য রায় বা আদেশ প্রদান করা হয়, তখন তাদের সকলের বা তাদের মধ্যে কোনো একজনের আপিল করার অধিকার আছে। অর্থাৎ দণ্ডিত বল দিবেন সকলের পক্ষে একজনের আপিল করার অধিকার 415 ক ধারায় কি দেওয়া হয়েছে। আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি, যে ফৌজদারি মামলার ক্ষেত্রে আপিল আদালত নিম্নলিখিত কোন ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারে না? অতিরিক্ত সাক্ষ্য নিতে পারে, পারে। খালাসের আদেশ পরিবর্তন করতে পারে, পারে। দণ্ড হ্রাস বৃদ্ধি বাতিল করতে পারে, পারে। কোন অপরাধ সংগঠনের নালিশি পিটিশন গ্রহণ, নালিশি পিটিশন গ্রহণ করতে পারে, পারে না। আচ্ছা, দেখেন আমরা আপিলের শেষ ধারাটা পড়বো, সেটা হচ্ছে আপিল বাতিলকরণ। আমরা আপিলে কোন কোন ধারা পড়ছি দেখেন, 405 পড়ছি, 406, 404 থেকে হলো আপিল শুরু। তো 405 পড়ছি, 6 পড়ছি, 7 পড়ছি, 8 পড়ছি, 9 পড়ছি, 10 পড়ছি, 11 পড়ি নাই, 12 পড়ছি, 13 পড়ছি, 14 পড়ছি, 15 পড়ি নাই, 15 ক পড়ছি, 15 ক পড়ছি, 16 পড়ি নাই, 17 পড়ছি, 17 ক পড়ছি, 18 পড়ছি, 19 পড়ছি, 20 পড়ছি, 21 পড়ছি, 22 পড়ছি, 23 পড়ছি, 24 পড়ি নাই, 25 পড়ি নাই, 26 পড়ছি, 27 পড়ছি, 28 পড়ছি, 29 30 পড়ি নাই, এখন পড়বো কত? 31। এখন যতগুলো পড়ি নাই এইগুলো জানার ইচ্ছা এই জায়গা কার কার আছে? যার যার এই জায়গা জানার ইচ্ছা আছে সে সেই জায়গা থেকে বের হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ। আচ্ছা শুনেন, বের হয়ে যেতে বললাম কেন? আমরা যা পড়ছি, ধরেন ওইগুলার থেকেও যদি আপনার প্রশ্ন আসে, আমরা যতটুকু পড়ছি এখান থেকে ওইগুলার উত্তর কি করা যাবে। বুঝতে পারছেন? আমি আপনাদের অনেকের হয়তো বা মনে নাই, সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে যে কম কষ্ট করলে বেশি ফল পাবো সেইটুক আগে করব, নাকি বেশি কষ্ট করলে কম ফল পাবেন সেইটুক আগে পাবেন? ধরেন আপনার কাছে একটা জাল আছে, তো এখন জাল দিয়ে আপনি জানেন যে ওই জায়গায় যদি আমি জাল ফেলাই আমার মাছ পড়ার কোনো সম্ভাবনা নাই, অমুক জায়গা ফেললে আমার জালে মাছ পাওয়া যাবে, কিন্তু আপনি বিরাট ডিসিপ্লিন মাইনে চলেন যে আমি এই কোনাতেই জাল ফেলতে ফেলতে যাবো যাতে মাছ দিয়ে করা পাই, ভাই অমুক জায়গা আগে যাবো না। এরকম যারা আছেন তাদের কথা হলো ভিন্ন। বিষয়টা হচ্ছে ওই যে 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 ধারাগুলো পড়লাম এগুলো আমার জানার দরকার নাই, এটা সামনে জানেন, আগে যতগুলো পড়াইলাম এইগুলো আগে বুঝেন, তারপরে ওইগুলা জানেন। বুঝতে পারছেন? আর বেশি জানে যারা জানে তাদের পরিণাম শেষ পর্যন্ত ভালো হয় না। তো আপাতত আমরা কম কম জানি, আসেন। আর এখান থেকেই প্রশ্ন হয়, দেখেন 431 ধারা আসি। ধারা 431 আপিল বাতিলকরণ বা অ্যাবেটমেন্ট অফ অ্যাপিলস। এখানে এই অ্যাবেটমেন্ট, এ বি এ টি এম এন টি, এই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে বাতিল। আর এর উপরে আরেকটা অ্যাবেটমেন্ট লেখেন, এ বি ই টি এম এন টি, এই অ্যাবেটমেন্ট মানে হচ্ছে প্ররোচনা। এ বি ই টি এম এন টি, এ বি ই টি এম এন টি, এই অ্যাবেটমেন্ট মানে কি? প্ররোচনা। প্ররোচনা, প্ররোচনা মানে কারো সহায়তা করা। শুনেন, পরীক্ষায় পাশের শর্ত হলো কি কি পড়বেন তার চেয়ে দরকার কি কি আমি পড়বো না। মানে আমার আগে থেকে স্মার্টলি পড়াশোনা করতে হবে যে আমি এই এই জিনিস করবো, আমার সব জিনিস তো জানার দরকার নাই। গাধা তো পরিশ্রম করে ঘোড়া আসছে, কিন্তু মর্যাদা সবাই তো গালাগালি দেয় গাধা বলে, তাহলে আমার ঘোড়া হইতে হবে, গাধা হয়ে কাজ নাই। তাহলে দেখেন, এখন এ বি ই টি এম এন টি, এই অ্যাবেটমেন্ট মানে প্ররোচনা, আর এ বি এ টি অ্যাবেটমেন্ট এটা মানে হচ্ছে কি? বাতিল। তো 431 ধারা আছে আপিল বাতিল।
প্রথমত এইভাবে প্রশ্ন আসতে পারে যে আপিল বাতিল সম্পর্কে আলোচনা করছে কত দ্বারাই। একটা সূত্র হচ্ছে যে শুনেন, যে যদি কোনো আপিলে দণ্ডিত ব্যক্তি মারা যায়, মানে আসামি যদি কি আপিলটা যেই করুক না কেন, খালাসের আপিল হোক বা আপনার দণ্ডাদেশের আপিল হোক বা অপর্যাপ্ত দণ্ডাদেশের আপিল হোক, যদি মারা যায় কে, আসামি, তাহলে আপিলটা কি বাতিল। আসামি মারা গেলে আপিল বাতিল, তাতে আপিলটা যেই করুক না কেন। শুধু একটা ক্ষেত্রে আসামি মারা গেলেও আপিল বাতিল হবে না, সেটা হলো দণ্ডাদেশ, শুধু অর্থদণ্ড। শুধু কি বলেন, অর্থদণ্ড। তাহলে যদি যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করছে, আসামি মারা গেছে, আপিল কি বাতিল। খালাসের বিরুদ্ধে আপিল করে কে, পিপি করে, পিপি বা বাদী, ধরেন আসামি মারা গেছে, আপিল কি হবে, বাতিল হবে কিনা বলেন। ধরেন খালাসের বিরুদ্ধে আপিল করছে, যদি আপিলকারী মারা যায় আপিল বাতিল হবে কিনা। আপিলকারী মানে এই জায়গা কে, পিপি অথবা নালিশকারী। তাহলে আমি আপনাদের যে সূত্র শিখালাম এই জায়গাতে আসামি মারা যায় নাই, তাহলে আপিল কি হবে না, বাতিল হবে। তাহলে আমার মনে রাখতে হবে যে শুধুমাত্র কে মারা গেলে আপিল বাতিল হবে, আসামি। আর আসামি একটা ক্ষেত্রে মারা গেলেও বাতিল হবে না, সেটা কি, শুধুমাত্র অর্থদণ্ড যেখানে আছে। একটু পড়ি দেখেন, ফৌজদারি কার্যবিধি 431 ধারায় আপিলের বাতিলের বিধান আলোচনা করা হয়েছে। 431 ধারায় বলা হয়েছে 417 বা 417 ক ধারার অধীন প্রত্যেকটি আপিল গোল দিবেন অভিযুক্ত ব্যক্তির মৃত্যুতে চূড়ান্ত ভাবে বাতিল হবে। 417 হলো খালাস, খালাসের বিরুদ্ধে আপিল। আর 417 কতে কি আছে, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলে প্রত্যেকটি আপিল অভিযুক্ত ব্যক্তি, অভিযুক্ত ব্যক্তি মানে কি, দণ্ডিত ব্যক্তি মানে আসামি যে, এবং এই অধ্যায়ের অধীন অন্যান্য প্রত্যেকটি আপিল, আন্ডারলাইন করবেন, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত, এটা বলতেন কি আপিল ব্যতীত, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল ব্যতীত আপিলকারীর মৃত্যুতে চূড়ান্ত ভাবে বাতিল হবে। তাহলে বলা যায় যে অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল যদি কেউ করে, আসামি মারা গেল, বাতিল হবে আপিল, হবে না। তারপরে দেখেন, ফৌজদারি মামলা বা আপিল বাতিল হবে যদি অভিযুক্ত মারা যায়। সুতরাং কে মারা গেলে আপিল বাতিল হবে তা নির্ধারণ করতে হলে দেখতে হবে আপিল চলাকালীন সময় অভিযুক্ত ব্যক্তি মারা গেছে কিনা। এটা নির্ধারণ করতে দেখতে হবে আপিলটি কে করেছে। তাহলে আমার যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আপিল বাতিল হবে কি হবে না, আমি দেখবো যে কে মারা গেছে, কে আপিল করছে, কে মারা গেছে। দেখেন 417 এবং 417 ক ধারার অধীন দায়েরকৃত আপিল গোল দিবেন আসামির মৃত্যুতে বাতিল। 417 ধারার অধীন খালাসের বিরুদ্ধে আপিল এবং 417 ক ধারার অধীন অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আসামি মারা গেলে আপিলটি বাতিল হবে, কারণ খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে স্বাভাবিকভাবে আপিল করবে কে, পাবলিক প্রসিকিউটর বা অভিযোগকারী। অন্যান্য ক্ষেত্রে দায়েরকৃত আপিলের ক্ষেত্রে আপিলকারীর মৃত্যুতে আপিল বাতিল। দেখেন অন্যদিকে 407, 408, 410 ধারায় দণ্ডাদেশের বিরুদ্ধে এবং অন্যান্য ক্ষেত্রে শাস্তির বিরুদ্ধে আপিল করে অভিযুক্ত ব্যক্তি। সুতরাং এই ক্ষেত্রে আপিলকারী মারা যাওয়া মানে অভিযুক্ত ব্যক্তি কি মারা যাওয়া। এই কারণে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিলকারী মারা গেলে আপিলটি বাতিল। তাহলে আমার জেনে রাখা ভালো হতে দেখেন যে জরিমানা বা অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল হলে আপিলকারী মারা গেলেও আপিলটি পণ্ড বা বাতিল হবে না, এবং আপিলকারীর আইনগত প্রতিনিধিরা কি হবে, স্থলাভিষিক্ত। যদি শুধু জরিমানার বিরুদ্ধে আপিল হয়, আপিলকারী আসামি মারা গেছে, আপিল বাতিল হবে না, তার যারা বৈধ প্রতিনিধি আছে তারা অর্থদণ্ড দিবে। দেখেন প্রতিবাদী বা রেসপন্ডেন্টকে আরেকটা জিনিস এখানে খেয়াল করেন, আপিলের ক্ষেত্রে ইংরেজিতে বলে অ্যাপিলেন্ট, যে আপিল করে তারা বলে অ্যাপিলেন্ট, আর যার বিরুদ্ধে আপিল করছে তারা বলে রেসপন্ডেন্ট, বাংলায় বলে প্রতিবাদী। এখান থেকেও প্রশ্ন আসতে পারে যে যার বিরুদ্ধে আপিল করা হয় তারা কি বলে, রেসপন্ডেন্ট বা প্রতিবাদী। তাহলে দেখেন প্রতিবাদীকে আপিলের নোটিশ জারির তারিখ হইতে আন্ডারলাইন করবেন 90 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবে, আদালত আপিল নিষ্পত্তি করবে। এই 90 দিনের উপর লেন কার্য দিবস। আপিল নিষ্পত্তি করবে মানে একবার আপিল করলে আপিলটা নিষ্পত্তি করবে কয় দিনের মধ্যে, 90 কার্য দিবস। এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক কিন্তু বাধ্যতামূলক না। এটা উনি নির্দেশ দিছে, পালন করলে করতে পারে, চেষ্টা করবে আর কি, কিন্তু ওনার জন্য কি বাধ্যতামূলক না। তাহলে আমরা বিগত বছরের প্রশ্নে আসি ভাই, দেখেন আচ্ছা আপিল বাতিল বুঝতেন, কে মারা গেলে আপিল বাতিল হবে, আসামি কখন মারা গেলেও বাতিল হবে না। ধন্যবাদ। 1 নম্বর প্রশ্নটা দেখেন, ফৌজদারি কার্যবিধির কত ধারায় ফৌজদারি আপিলের বিধান আছে।
400 অ্যাবেটমেন্টের বিধান আছে, আপিল অ্যাবেটমেন্টের বিধান আছে 431। 2 নাম্বার দেখেন, অর্থদণ্ডের বিরুদ্ধে আনীত আপিল চলাকালে আসামি মারা গেলে, অর্থদণ্ডের বিরুদ্ধে আসামি মারা গেছে, বাতিল হবে? হবে না। 3 নাম্বার দেখেন, অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল চলাকালে আসামি মারা গেলে আপিলটি কি অ্যাবেট হবে না, অ্যাবেট হবে না। তো সেলফ প্র্যাকটিসে মোটামুটি আপনারা পারবেন। আহ এটা একটু দেখেন, সব শেষের প্রশ্ন দুইটা দেখেন, 6 আর 7। আপিলকারীর ভিত্তিতে আপিল বাতিল বা পণ্ড হবে না। কোন আপিল? খালাস বা অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে বা অর্থদণ্ডের বিরুদ্ধে। খালাসের বিরুদ্ধে আপিল করে পিপি, অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করে পিপি। আবার অর্থদণ্ডের বিরুদ্ধে আসামি করলেও অর্থদণ্ডের বিরুদ্ধে আপিল তো কি হবে না, বাতিল হবে না। 7 নাম্বার দেখেন, একটি আপিল নিষ্পত্তির সর্বোচ্চ সময় কতদিন? 90 দিন। যদি কোনো অপশনে 90 দিন, কোনো অপশনে 90 কার্য দিবস থাকে, কোনটা প্রাধান্য পাবে? 90 কার্য দিবস। এবং এটা বলা আছে 442 ক ধারায়, 442 ক ধারায়। ধন্যবাদ। নামাজের বিরতি, নামাজ শেষে আমরা রিভিশন শুরু করব। তো এখন আমরা পড়বো হচ্ছে রিভিশন। আমরা মাত্র আপিল শেষ করলাম, রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে ধারা 435 থেকে 442। এবং আপনারা জেনে থাকবেন যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে রিভিউ বা রেফারেন্স নাই। একটা সময় পর্যন্ত রেফারেন্স ছিল, কিন্তু এখন আর রেফারেন্স নাই, এখন শুধু আছে আপিল এবং রিভিশন। এবং আপনি মনে রাখবেন, আপিল এবং রিভিশন দুইটাই করে উচ্চ আদালতে, মানে যে আদালত সিদ্ধান্ত দিয়েছে তার সে কি উচ্চ আদালতে। এখন তাহলে রিভিশন কেন করে আর আপিল কেন করে? আমরা যখন আপিল করেছিলাম তখন আমরা জেনেছিলাম যে আপিল হচ্ছে এক ধরনের কায়েমি অধিকার। কায়েমি অধিকার মানে হচ্ছে যে অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যায় না। আপিল যদি আপনি করেন, এটা আপনার কায়েমি অধিকার। যদি বিধান থাকে অবশ্যই আপনি আপিল করতে পারবেন, অধিকার। এবং আপিলকে ধরা হয় মামলার ধারাবাহিক প্রক্রিয়া, ধারাবাহিক একটা স্টেজ হচ্ছে হচ্ছে আপনার আপিল। কিন্তু রিভিশন কিন্তু কায়েমি অধিকার না। রিভিশন কিন্তু আদালত শুনতে বাধ্য না। এবং আমরা জেনেছিলাম ফৌজদারি কার্যবিধি 418 ধারায় বলা হয়েছে যে আপিল দুইটা ক্ষেত্রে দায়ের করা যায়, ঘটনাগত ভুলের ক্ষেত্রে, আইনগত ভুলের ক্ষেত্রে। কিন্তু রিভিশন শুধুমাত্র দায়ের করা যায় আইনগত ভুলের ক্ষেত্রে, ঘটনাগত ভুলের ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না। তো আমাদের আপিলের ক্ষেত্রে বিভিন্ন আপিল এখতিয়ার সম্পন্ন আদালত আছে। যেরকম কিছু ক্ষেত্রে হাইকোর্টে আপিল করা যায়, দায়রা জজের কাছে আপিল করা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে করা যায়। এছাড়া অন্য কিছু ক্ষেত্রে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আপিল করা যায়, আবার জেলা ম্যাজিস্ট্রেটের কাছেও আপিল করা যায়। কিন্তু রিভিশনের ক্ষেত্রে রিভিশন আদালত আদালত হলো দুইটা, একটা হলো হাইকোর্ট বিভাগ আর একটা হলো দায়রা জজ। এই দুইজন ছাড়া আর কোথাও রিভিশন দায়ের করা যায় না। তাহলে রিভিশন আমরা একটু পড়া শুরু করি। দেখেন, রিভিশন অর্থ হলো সংশোধন বা উৎকর্ষ সাধনার্থে পুনরীক্ষণ বা সতর্ক বিবেচনা। রিভিশন হলো নিম্ন আদালতের আন্ডারলাইন করবেন নথি পরীক্ষা করে ঊর্ধ্বতন আদালত কর্তৃক ভুল ত্রুটি লেখা না, ভুল ত্রুটির আগে একটু লেখেন আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। কি ভুল ত্রুটি বলেন? আইনগত ভুল ত্রুটি সংশোধন করা। ফৌজদারি কার্যবিধি 435 থেকে 440 এবং 442 থেকে 442 ক ধারা পর্যন্ত রিভিশন সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা চলে আসি যে যে আদালত রিভিশন দায়ের করতে পারে। ফৌজদারি কার্যবিধির অধীন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে, এই যে দেখেন, হাইকোর্ট বিভাগ, পাশে লেখেন 439 প্লাস 435, পাশে একটু লেখেন হাইকোর্ট বিভাগ 439 প্লাস 435 দ্বারা। 439 প্লাস কত? 439 প্লাস 435 ধারা। আচ্ছা, নর্মালি হাইকোর্ট বিভাগের রিভিশন আছে 439 ধারায়। এখন 435 কেন আসলো আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি। এবার আছে দায়রা জজ বা অতিরিক্ত জজের রিভিশন। এটা ব্র্যাকেটে লেখেন যে 439 ক প্লাস
435 ধারা। তাহলে না না ক ব্র্যাকেট না, একসাথে 439 ক প্লাস 435 ধারা। তাহলে দেখেন যে হাইকোর্ট বিভাগে রিভিশন আছে 439 এর সাথে, 439 মেইনলি, আর দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজের কত, 439 ক। তো এখানে একটা জিনিস মনে রাখেন যে হাইকোর্ট বিভাগেও 435 ধারাটা আছে, আবার দায়রা জজের কাছেও 435 ধারাটা আছে। 435 অ্যাকচুয়ালি নথি তলব। নথি তলব আপনারা যেরকম প্র্যাকটিসে জামিনের দরখাস্তের সাথে আগে কি দেন, পুট আপ দেন, নথি তলবের আবেদন। তো এই জায়গায় সাধারণত আপনি হাইকোর্টে রিভিশন করতেছেন, এখন হাইকোর্টের কাছে তো আর ওই মামলার নথিপত্র নাই। তাহলে ওই মামলার নথিপত্র আনার জন্য আপনি আলাদা একটা আবেদন করতে একই সাথে করতেছেন, সেটা কত, 435। আবার দায়রা জজের কাছে রিভিশন করতেছেন, দায়রা জজের কাছে তো আর ওই মামলার নথিপত্র নাই, তাহলে আপনি ওই নথি তলবের জন্য যে আবেদনটা করতেছেন সেটা কত, 435। বুঝেন কিনা? আচ্ছা, এখন আমরা চলে আসি যে নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। ধারা 435 নিম্ন আদালতের নথি তলবের ক্ষমতা। ফৌজদারি কার্যবিধি 435-এর এক ধারায় হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ অধীনস্থ কোনো ফৌজদারি আদালতের কোনো মামলার নথি তলব করতে পারে বা মামলার কোনো কার্যক্রম পরীক্ষা করতে পারে। হাইকোর্ট বিভাগ তার নিচে যত আদালত আছে সকল আদালতের নথি তলব করতে পারে, আর দায়রা জজ পারে কি, তার নিচের যে আদালত আছে তার নথি তলব করতে পারে। নিম্নলিখিত কারণে হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ নিম্ন আদালতের নথি তলব বা পরীক্ষা করতে পারে। অধীনস্থ আদালত কর্তৃক প্রদত্ত বা লিপিবদ্ধ কোনো, আন্ডারলাইন করেন, দণ্ড বা আদেশের নির্ভুলতা, মানে কোন দণ্ড বা আদেশ কি আছে কিনা, বলেন নির্ভুল আছে কিনা, বৈধতা বা যৌক্তিকতা সম্পর্কে সন্তুষ্ট হতে, বা অধীনস্থ আদালতের মামলার কার্যক্রম রীতিসম্মত কিনা সেই সম্পর্কে সন্তুষ্ট হতে। ধরেন আমরা জানি 249 ধারায় মামলা কার্যক্রম স্থগিত করে ম্যাজিস্ট্রেট আদালত কমপ্লেইন ব্যতীত অন্য কোনো মামলা, ধরেন জিয়ার মামলায় দায়রা আদালত কি 249 ধারা ক্ষমতা প্রয়োগ করতে পারে? ধরেন দায়রা আদালত যদি 249 ধারা ক্ষমতা প্রয়োগ করে কাউরে যদি মুক্তি দিছে, তাহলে সে কি করছে, আইনগত ভুল করছে না? তাহলে এই আদেশের বিরুদ্ধে আমি যাব কোথায়, রিভিশনে। তখন রিভিশন আদালত কিন্তু ওই আদেশে দেখবে যে আদেশের নির্ভুলতা বা বৈধতা ঠিক নাই, তাহলে ওই আদেশটা ওই আদালতটা বাতিল করে দিবে, রিভিশন আদালত বাতিল করে দিবে। তাহলে কোন দণ্ডর, মানে কোন আদেশ নির্ভুল আছে কিনা, বৈধ বৈধ আছে কিনা, এটা সন্তুষ্ট হওয়ার জন্য বা রীতিসম্মত আছে কিনা, এই সবগুলো রিভিশন আদালত করে কত ধারায়, 435 ধারায়। এবং তারপরে দেখেন উক্ত নথি পর্যালোচনা থাকাকালীন সময়ের জন্য হাইকোর্ট বিভাগ বা দায়রা জজ, আন্ডারলাইন করবেন, কোন দণ্ড কার্যকর করা স্থগিতের আদেশ দিতে পারে। আপিল আদালত দণ্ড কার্যকর স্থগিত করেছিল কত ধারায়, 426। আর রিভিশন আদালত দণ্ড স্থগিত করতেছে কততে, 435। এবং যদি অভিযুক্ত আটক থাকে তাহলে তাকে, আন্ডারলাইন করবেন, জামিনে মুক্তি দিতে পারে বা আসামি নিজ মুচলেকায় জামিন দিতে পারে। তাহলে রিভিশন আদালত জামিন দেয় কত ধারায়, 435। যদি বলে আপিল আদালত জামিন দেয় 426, আর রিভিশন আদালত। তাহলে একটা জিনিস যদি এভাবে পরীক্ষায় প্রশ্ন আসে যে দণ্ডিত হওয়ার পরে এই শুনতেছেন আপনারা, বোধহয় শোনা যাচ্ছিল না অনলাইনে যারা আছেন, শুনতে পাচ্ছেন এখন? শোনা যাচ্ছে তাহলে স্যার। ধন্যবাদ। তাহলে মনে রাখবেন যে দণ্ডিত হবার পরে, দণ্ডিত হবার পরে জামিন চাইতে হবে। যদি আপনি আপিল আদালতে চান তাহলে 426, যদি রিভিশন আদালতে চান তাহলে কত, 35টা বা 35ই, যদি রিভিশন আদালতে চান তাহলে 435। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা 435-এ অ্যাকচুয়ালি মোট ক্ষমতা আছে তিনটা: নথি তলব, দণ্ড স্থগিত আর জামিন। নথি তলব, দণ্ড স্থগিত আর কি, জামিন। আর সবগুলোই করে কে, রিভিশন আদালত। আমরা 436-এ চলে আসি। ধারা 436, অনুসন্ধানের আদেশ দেওয়ার ক্ষমতা, পাওয়ার টু অর্ডার ইনকোয়ারি। হাইকোর্ট তার অধীনস্থ কোন আদালতকে বা দায়রা জজ তার অধীনস্থ কোন
চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে নিজেদের দ্বারা তাদের অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা বা অধিকতর অনুসন্ধান করার আদেশ দিতে পারে, এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে অনুসন্ধান করার নির্দেশ দিতে পারে নিম্নলিখিত বিষয়। এতটুকু আমার মনে না রাখলেও চলবে। যেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হলো নিচের 3টা পয়েন্ট। দেখেন, পরীক্ষায় প্রশ্ন আসবে প্রথমত যে রিভিশন আদালত অনুসন্ধান করে কত দাঁড়ায়? 436 জন নিজে করতে পারে অথবা তার অধীনস্থ কোনো আদালতকে কি নির্দেশ দিতে পারে। এরপরে যেটা আসবে যে রিভিশন আদালত অনুসন্ধান করে কোন ক্ষেত্রে, কোন ক্ষেত্রে যদি রিভিশন করা হয় তাহলে অনুসন্ধান করে। আমি আগেও একবার বলছি, একাধিকবার বলছি, রিভিশন আদালত অনুসন্ধান করে 2টা ক্ষেত্রে, অব্যাহতি আর কি খারিজ। অব্যাহতি আর কি বলেন, খারিজ। যদি কোনো আসামির অব্যাহতি দেয় সেই ক্ষেত্রে যদি রিভিশন করা হয় রিভিশন আদালত অনুসন্ধান করতে পারে। যদি কোনো মামলা খারিজ করে, মামলা খারিজ করে অথবা আপনার প্রোটেস্ট পিটিশন নারাজি পিটিশন খারিজ করে, সেই ক্ষেত্রেও রিভিশন আদালত কি করতে পারে? অধিকতর অনুসন্ধান করতে পারে। এছাড়া অন্য কোনো ক্ষেত্রে রিভিশন আদালত কিন্তু অধিকতর অনুসন্ধান করবে না। ধরেন আমি এইভাবে বলি যে একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একজনকে কারাদণ্ড দিছে, আসামি আপিল করছে ধরেন দায়রা জজের কাছে, দায়রা জজ কারাদণ্ড বহাল রাখছে। এখন আসামি তো আপিল করতে পারবে না, আসামি করবে কি? রিভিশন। এখন রিভিশন যদি করবে হাইকোর্টে, হাইকোর্টে যদি করে তাহলে হাইকোর্ট বিভাগকে এই জায়গায় অনুসন্ধানের আদেশ দিতে পারবে, কারণ এর তো অব্যাহতিও না, এটাও কি খারিজও না। রিভিশন আদালত শুধু আপনার অনুসন্ধানের আদেশ দিতে পারে 2টা ক্ষেত্রে, কি বলেন? অব্যাহতি আর খারিজ। এই যে দেখেন, 203 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়ে বা 204-3 ধারায় খারিজ হয়েছে এমন কোন নালিশ বিষয়। এখন আপনার মনে আছে কিনা যে 203-এ খারিজ হয়ে হলো 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর আদালত যদি মনে করে যে মামলা চলার মতো কোনো কারণ নাই, সাথে সাথে খারিজ করে দিল। আর 204-3 হলো যখন আপনি প্রসেস ফি দেন নাই, তখন যে খারিজটা করে ওটা কত? 204-3। বা যে মামলায় কোনো অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে গোল দিবেন অব্যাহতি দেওয়া হয়েছে, সেই মামলায় অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে। আরিফ সাহেব কথাটা তা পেঁচাবেন না, 4টে ধারা আছে, খালি 4টে ধারা বলবেন। অব্যাহতি দেয় কত কত ধারায় বলেন? অব্যাহতি ডিসচার্জ বাংলা বুঝেন কিনা আবার? 494 কি কি 202 202 গ হুম 241 গ হুম 265 গ। যাক বাঁচা গেছে অল্প উত্তর। জি। হ্যাঁ না হ্যাঁ ওটা বিল দেখেন। আচ্ছা, তাহলে আমরা এতদূর পর্যন্ত যা পড়েছি অব্যাহতির ধারা কিন্তু অ্যাকচুয়ালি 202(2) খ, তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় 202(2) খ। তার শুনানির সময় ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় 241 খ, তার আদালত দেয় 265 ক। আর যদি পিপি মামলা প্রত্যাহার করে চার্জ গঠনের আগে 494 কতে, তাহলেও আসামি কি পায়? অব্যাহতি পায়। আর এই অব্যাহতির ক্ষেত্রে আর উপরে যে মামলা খারিজ করলাম, এই খারিজের ক্ষেত্রে যদি কোনো রিভিশন করা হয় তাহলে রিভিশন আদালত কি করতে পারে বলেন? অনুসন্ধান করতে পারে। কত ধারায়? 436 ধারায়। বিমল সাহেব বুঝছেন কিনা? পরীক্ষায় এভাবে প্রশ্ন আসবে যে নিম্নের কোন ক্ষেত্রে রিভিশন আদালত অধিকতর অনুসন্ধানের আদেশ দিতে পারে বা পারে না। তাহলে আমার সহজ মনে রাখা, খারিজ আর অব্যাহতি, এই 2টা ক্ষেত্রে রিভিশন আদালত অনুসন্ধান করতে পারে, আর বাকি ক্ষেত্রে কি পারে না। তো আমরা এখন চলে আসি 439 ধারায়। দেখেন, ধারা 439 হাইকোর্ট বিভাগের রিভিশন ক্ষমতা। 439 দ্বারা হাইকোর্ট বিভাগকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে। পরীক্ষায় সরাসরি এইভাবে প্রশ্ন আসবে যে হাইকোর্ট বিভাগকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে কত ধারায়? মামলার নথি রিভাইজ করে রিভিশনের সময় হাইকোর্ট আসামির শাস্তি বাড়াতে পারে। রিভিশন আদালত হিসেবে হাইকোর্ট আসামির শাস্তি কি করতে পারে? বাড়াতে পারে। তবে হাইকোর্ট বিভাগ দেখেন রিভিশন ক্ষমতা বলে, আন্ডারলাইন করেন, খালাসের আদেশ দণ্ডে পরিণত করতে পারে না। হাইকোর্ট বিভাগ যখন রিভিশন ক্ষমতা প্রয়োগ করতেছে তখন যদি খালাসের বিরুদ্ধে কেউ রিভিশন করে তাহলে দণ্ডে পরিণত করার ক্ষমতা হাইকোর্ট বিভাগের নাই। এখন খালাসের ক্ষেত্রে রিভিশন কেমনে করে উদাহরণ দেই শুনেন। ধরেন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিছিল, আসামি আপিল করবে কোথায়? দায়রা জজের কাছে। দায়রা জজ আসামিরে খালাস দিছে, ধরেন নালিশি মামলা।
দায়রা জজ আসামিরে কি খালাস দিছে, নালিশি মামলা হোক অথবা আজিয়ার মামলা যাই হোক না কেন। এখন এখন নালিশি মামলাই হোক, নালিশি মামলায় এখন এই খালাসের বিরুদ্ধে যে নালিশকারী সে তো আর রিভিশন আপিল করতে পারবে না, কারণ এখন সে করবে কি রিভিশন কোথায়, হাইকোর্টে। এখন হাইকোর্টে যদি সে রিভিশন করে, এই জায়গা আবার বলে দিছে যে রিভিশন তো করবে খালাস যাতে না পায়, কিন্তু হাইকোর্ট বিভাগ খালাসের আদেশকে দণ্ডে পরিণত করতে পারে না। তাহলে আপনার মনে হইতে পারে যে তাহলে হাইকোর্টে এই ক্ষেত্রে খালাসের ক্ষেত্রে রিভিশন করে লাভ কি? লাভ কি নাকি? লাভ আছে। লাভ হলো হলো কিছু বিশেষ ক্ষেত্রে, এটা বিচারিক নজিরে আছে, যদি দেখা যায় যে যে ঘোর অনিয়ম হয়েছে, মানে ন্যায় বিচার খুব মারাত্মক ভাবে ব্যাহত হয়েছে, একজন ব্যক্তিরে শুধু শুধুই খালাস দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি তথ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ এগুলো দেখে আদালত যদি মনে করে যে না, তারে খালাস দেওয়ার মতো কোনো যৌক্তিক কারণ নাই, তাহলে ওই বিশেষ ক্ষেত্রে যদি শক্ত গ্রাউন্ড থাকে তাহলে রিভিশন আদালত তারে দণ্ড দিতে পারে। এটা হলো একেবারেই সম্ভাবনা কি তিন। আর নর্মালি হচ্ছে দণ্ড, খালাসের আদেশকে দণ্ড দিবে না। আচ্ছা, এবং দেখেন 439 ক ধারায় দায়রা জজের রিভিশন আদেশের ক্ষেত্রে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। 439-4, কারণ দায়রা জজ কর্তৃক রিভিশনের প্রদত্ত সিদ্ধান্ত চূড়ান্ত। আন্ডারলাইন করেন, 3টে স্টার দেন, আমি ব্যাখ্যা করতেছি। এটার অর্থ হলো ধরেন একটু আগে আমরা পড়লাম যে রিভিশন এখতিয়ার আছে কয়টা আদালতের? হাইকোর্ট বিভাগ আর কে দায়রা জজ। এখন একটা জিনিস এখানে শুনেন, হাইকোর্ট বিভাগ খালাসের আদেশে দণ্ডে পরিণত করতে পারবে না, একটা জানলাম, যা পারবে না। আর একটা হলো দায়রা জজ যদি রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোনো সিদ্ধান্ত দেয়, দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, ওটার বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে না। শুনেন, রিভিশন আদালত দায়রা জজ সবসময় হাইকোর্টের অধীনস্থ, কিন্তু একটা ক্ষেত্রে দায়রা জজ হাইকোর্টের অধীনস্থ না, সেটা হলো 439 ক। 439 ক, অর্থাৎ দায়রা জজ যখন রিভিশন আদালত হিসেবে কোনো পাওয়ার খাটাইতেছে তখন ওনার সিদ্ধান্তই চূড়ান্ত, ওইটার বিরুদ্ধে হাইকোর্টে আর কি করা যাবে না, রিভিশন করা যাবে না। রিভিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হয় না। দেখেন, আপাতত এটা মনে রাখে যে রিভিশনের ক্ষেত্রে দায়রা জজ কার অধীনস্থ না? হাইকোর্ট। মানে 439 কতে হাইকোর্ট দায়রা জজ যদি কোনো সিদ্ধান্ত দেয় তাহলে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, এই ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যায় না। আরো সহজ বুদ্ধি, আমরা যখন আপিল করছি, দ্বিতীয় আপিল করছি না, ফৌজদারিতে দ্বিতীয় আপিল, খালাসের ক্ষেত্রে, অপর্যাপ্ত দণ্ডাদেশের ক্ষেত্রে দ্বিতীয় আপিল আছে, মানে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই। বুঝতেন? যেহেতু দ্বিতীয় আপিল আছে তার মানে কি নাই, দ্বিতীয় রিভিশন নাই। তাহলে যদি আপনাকে বলে যে হাইকোর্ট বিভাগ রিভিশন ক্ষমতা প্রয়োগকালে কি কি পারে না, খালাসের আদেশকে দণ্ডে পরিণত করতে পারে না, আর দায়রা জজ যদি রিভিশনের কোনো সিদ্ধান্ত দেয় সেটার হস্তক্ষেপ করতে পারে না। জেনে রাখা ভালো। দ্বিতীয় আপিল আর তৃতীয় রিভিশনের জি ভাই, মানে রিভিশন করার পরে কি আপিল করা যাবে, এই জন্য কি রিভিশন নাই দ্বিতীয়? রিভিশন করার পর তো আপিলের বিধান নাই, আমরা তো রিভিশন করার পর যদি আপিলের বিধান থাকতো তাহলে এত আমরা আপিলে ওই জায়গায় পড়ে আসতাম। এখন আপনার প্রশ্ন কোনটা সেটা বলেন স্পেসিফিক। না মানে আপনি বললেন যে দ্বিতীয় আপিল আছে বিধায় এটা আপনার বোঝার স্বার্থে, মনে রাখেন। মনে রাখার স্বার্থে, এটা টেকনিক। এটা হচ্ছে যে নাইলে আপনি ঘুলাই দেবেন। আবার যদি এইভাবে বলি যে ফৌজদারি বিষয়টা এমন না যে ওই জায়গায় দ্বিতীয় আপিল আছে বলে এই জায়গায় রিভিশন নাই, রিভিশনের সাথে আপিলের তো কোনো শত্রুতা নাই, আছে যে তুই আছিস তোরে থাকতে দেবো না, বিষয়টা তা না। এটা হলো আপনার বোঝার স্বার্থে, আমাদের ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশন করা যায় না, কিন্তু দ্বিতীয় আপিল করা যায়। এখন এটা আমি বলছি আপনাদের মনে রাখার শর্তে, যে আপনি এইভাবে মনে রাখবেন যেহেতু দ্বিতীয় আপিল আছে তার মানে কি দ্বিতীয় রিভিশন নাই। আবার দেওয়ানির কথা যদি চিন্তা করি, যে যেহেতু আমাদের ফৌজদারিতে দ্বিতীয় আপিল আছে তাহলে দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই, যেহেতু দেওয়ানিতে দ্বিতীয় আপিল নাই তার মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে। আচ্ছা, তাহলে আপনি যে কোনো একটা মনে রাখলে দেওয়ানি ফৌজদারি মনে রাখতে পারেন। কেমনে? যদি আপনি যে কোনো একটা মনে রাখেন, কিভাবে দেখেন, যে এইভাবে চিন্তা করেন যে ফৌজদারিতে দ্বিতীয় রিভিশন নাই তার মানে দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন আছে, আর দেওয়ানিতে দ্বিতীয় রিভিশন যেহেতু আছে দেওয়ানিতে কি নাই,
দ্বিতীয় আপিল নাই। দেওয়ানিতে যেহেতু দ্বিতীয় আপিল নাই, তাহলে দ্বিতীয় আপিল আছে কোথায়? ফৌজদারি। তা যে কোনো একটা দিয়ে যদি আপনি তুলনা করেন তাহলে সবগুলা কি মনে রাখা যায়? বলেন। যে উত্তর কিন্তু দিছি, যে বিশেষ ক্ষেত্রে যদি দেখে যে কিছু করবে না, নতুন বিচারের নির্দেশ দিতে পারে বড় জোর। হ্যাঁ সেটাই, কিন্তু উনি দণ্ড বাড়াইতে পারবে না, বললো যে দণ্ড নতুন বিচারের নির্দেশ দিল। জি। জি। হ্যাঁ পারে। জি। দেখেন তাহলে আমার, হ্যাঁ তাহলে ধারা 439, আচ্ছা যে কথা বলতেছিলাম আমরা জেনে রাখা ভালো তো পড়ি নাই। আচ্ছা জেনে রাখা ভালো তো একটু দেখি। দেখেন এই ফৌজদারি, এই মিতা, আপনি যেটুক বুঝতেন ওইটুকুই থাকেন, বেশি বোঝার দরকার নাই। দেখেন জেনে রাখা ভালো, দেখেন ফৌজদারি কার্যবিধির অধীন, এই বলেন কি তানভীর কি বলবেন? দণ্ডে পরিণত করতে পারবে না, তাই মানে খালাস দিয়ে দিয়েছে, এখন আপনি রিভিশন করছেন, রিভিশন আদালত তার ওই খালাসে আসামিরা দণ্ড দিতে পারবে না, তাই বলছে। হ্যাঁ জেনে রাখা ভালো, দেখেন এই ফৌজদারি কার্যবিধির অধীন যে সকল ক্ষেত্রে আপিল দায়ের করা যায় কিন্তু আপিল না করা হলে যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষ রিভিশন করতে পারবে না। 439-5 গোল দিয়ে 3টে স্টার দেন। না, আপিলের সুযোগ ছিল, আপিল করেন নাই, তাহলে রিভিশনও করা যাবে না। আপিল আপনার মনোভূত হয় নাই, তাহলে ওই সিদ্ধান্তের ভিতরে রিভিশন করতে পারবেন, কিন্তু আপনি আপিল টোটালি করেন নাই, তাহলে রিভিশনও করা যাবে না। বুঝছেন? এখন আপনাদের একটা কথা বলা হয় নাই, সেটা হলো ম্যাজিস্ট্রেটের যে কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন হবে দায়রা জজের কাছে, আর দায়রা আদালতের কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? হাইকোর্টে, আপিলযোগ্য আদেশ। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট বলতে যে কোনো ম্যাজিস্ট্রেট, তার আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায়? দায়রা জজ। আর দায়রা আদালত মানে দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ, যুগ্ম দায়রা জজ, ওনাদের যে কোনো আপিলযোগ্য আদেশের বিরুদ্ধে রিভিশন কোথায়? হাইকোর্টে। আমরা একটু বাকি আছে, দেখেন দায়রা জজের রিভিশন ক্ষমতা 439 ক। 439 ক ব্র্যাকেটে লেখেন 1978 সাল। 78 না? জি। মানে 78 সালের আগ পর্যন্ত দায়রা জজের কোনো রিভিশন ক্ষমতা ছিল না, রিভিশন ক্ষমতা তখন ছিল কার? শুধু হাইকোর্টের। তাহলে দায়রা জজের রিভিশন ক্ষমতা আসছে কত সালে? 1978 সালে, অর্থাৎ এই 439 ক ধারাটা যোগ করা হয় 1978 সালে। 439 ক ধারায় দায়রা জজকে রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে, হাইকোর্ট বিভাগ রিভিশন সংক্রান্ত যে সকল ক্ষমতা আছে দায়রা জজও সেই সকল ক্ষমতা প্রয়োগ করতে পারে, অর্থাৎ হাইকোর্ট বিভাগে যা যা পারে রিভিশন ক্ষমতা প্রয়োগ করে, দায়রা জজও কি তাই তাই পারে। 439 ক এর 3 উপধারায় বলা হয়েছে দায়রা জজের কোনো সাধারণ বা বিশেষ আদেশে কোনো রিভিশনাল মামলা, আন্ডারলাইন করবেন, অতিরিক্ত দায়রা জজের নিকট প্রেরণ করা হলে অতিরিক্ত দায়রা জজের সকল রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে। তাহলে অতিরিক্ত দায়রা জজেরও রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারে যদি দায়রা জজ তারে কি দেয়? ক্ষমতা দেয়। 439-এর ক এর কত? 3। সুতরাং অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা আছে। 439-এর ক এর 3। প্রশ্ন নিয়ে যান। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি যে যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় না, ফৌজদারি কার্যবিধির অধীন যে সকল ক্ষেত্রে আপিলের বিধান আছে, আপিল দায়ের করা যায় কিন্তু আপিল যদি না করা হয় যে পক্ষ আপিল করতে পারতো সেই পক্ষ রিভিশন করতে পারে না। একটু আগেই বললাম। আর একটা হচ্ছে 2 নাম্বার, দেখেন দায়রা জজের নিকট রিভিশন দায়ের করা হলে উক্ত বিষয়ে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত এবং উক্ত আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে দ্বিতীয় রিভিশন করা যাবে। বুঝেন কিনা? তাহলে রিভিশন করা যায় না যদি আপিলের বিধান ছিল আপিল করেন নাই, রিভিশন করা যাবে না। দায়রা জজ 439 কতে রিভিশনে যে সিদ্ধান্ত দিবে সেটাই চূড়ান্ত, সেটার বিরুদ্ধে কি করা যাবে না? রিভিশন করা যাবে না। এখন আপনার কাছে প্রশ্ন আসতে পারে যে তাইলে কোন কোন ক্ষেত্রে রিভিশন করা যায়, এটা আমি পড়তে যাব না, কারণ এটা আপনি রিডিং পড়ে নিবেন। যে জায়গায় আপিল করা যায় না সেই সেই জায়গায় কি
ওই যে 412 ধারায় আপিল করা যায় না, রিভিশন করা যায়, 413 ধারায় আপিল করা যায় না, রিভিশন করা যায়, 414 ধারায় আপিল করা যায় না, রিভিশন করা যায়, 144-এ আপিল করা যায় না, রিভিশন করা যায়, 145-এ আপিল করা যায় না, রিভিশন করা যায়, অব্যাহতিতে আপিল করা যায় না, রিভিশন করা যায়, খারিজে আপিল করা যায় না, রিভিশন করা যায়, এরকম। আচ্ছা, এখন আমরা রিভিশনের তামাদি মেয়াদ এই পাশে আসে চলে আসি, দেখেন রিভিশনের তামাদি মেয়াদ। রিভিশনের তামাদি মেয়াদ বিষয়টা একটু দেখেন। হাইকোর্ট বিভাগে রিভিশনের তামাদি মেয়াদ কয়দিন? 60 দিন। ছোট্ট একটা ফুটনোট আছে দেখেন, 38 লেখা। আর দায়রা জজের কাছে কয়দিন? 30 দিন। এটা অ্যাকচুয়ালি আমাদের যে কেস রেফারেন্সে বলা হয়েছে, কেসটা হচ্ছে একেবারে নিচে আসে, দেখেন ওই যে 2 PCR 125 আর 12 PCR 63, এই মামলায় বলা হয়েছে যে আপিলেরও যে তামাদি মেয়াদ, রিভিশনেরও কি সেই তামাদি মেয়াদ। তার মানে আমরা তো জানি যে দণ্ডাদেশের ক্ষেত্রে আপিলের তামাদি মেয়াদ হাইকোর্টে 60 দিন, আর দায়রা জজের কাছে কয়দিন? 30 দিন। তাহলে রিভিশনেরও সেই তামাদি মেয়াদ। এখন দেখেন আপিল বা রিভিশন নিষ্পত্তির মেয়াদ। একটু আগে আমরা যেটা বললাম 442 ক, আপিল নিষ্পত্তি করবে কয়দিনের মধ্যে? 90 কার্য দিবস। এটা রিভিশনের ক্ষেত্রেও প্রযোজ্য। রিভিশনে নিষ্পত্তি করবে কয় কার্য দিবস? ওই একই ধারা 442 ক। দেখেন আপিলের ক্ষেত্রে প্রতিবাদী এবং রিভিশনের ক্ষেত্রে আর অপরপক্ষ, এটা গুললেন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রিভিশন যার বিরুদ্ধে করা হয় সেটা বলে অপোজিট পার্টি, রেসপন্ডেন্ট না। আপিল যার বিরুদ্ধে করা হয় সেটা বলে কি? রেসপন্ডেন্ট। নোটিশ জারির তারিখ থেকে গোল দিবেন 90 দিনের মধ্যে আপিল বা রিভিশনটি নিষ্পত্তি করতে হবে। 90 অ্যাকচুয়ালি কি হবে বলেন? এই সময় আদালতের জন্য নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। কি ভাই, বুঝেন কিনা? জেনে রাখা ভালো, রিভিশন ক্ষমতা প্রয়োগ করা আদালতের জন্য গোল দিয়েন বিবেচনামূলক। কোন রিভিশন আবেদনের ক্ষেত্রে দায়রা জজের সিদ্ধান্তই চূড়ান্ত, অর্থাৎ ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় রিভিশনের বিধান নাই। আর ফৌজদারি কার্যবিধিতে দ্বিতীয় কোন রিভিউয়েরই কি নাই। এখন একটা যে কথা, যে যেভাবে পারেন লিখে নেন, সেটা হলো যে দায়রা জজ যদি 439 ক ধারায় যদি রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয়, তাহলে তার বিরুদ্ধে কি কোনো প্রতিকারই নাই? হ্যাঁ, দ্বিতীয় রিভিশন করা যাচ্ছে না, বা তার বিরুদ্ধে 561 ক ধারায় হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন করা যায়। দায়রা জজ যদি 439 ক ধারায় রিভিশনে কোনো সিদ্ধান্ত দেয়, সেটার বিরুদ্ধে প্রতিকার কি? কোয়াশমেন্টের আবেদন। কোয়াশমেন্ট, হাইকোর্ট বিভাগে কোয়াশমেন্টের আবেদন, এটা হলো 561 ক, ক ধারায়, 561 ক ধারায়। দায়রা জজের রিভিশনে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে, দায়রা জজের রিভিশনে প্রদত্ত সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে 561 ক ধারায় কোয়াশমেন্টের আবেদন করা যায়। কোয়াশমেন্ট, জি, বুঝছেন? আচ্ছা, এখন এই অমর করে প্রশ্ন নিয়ে যান। যদি এরকম হয়, প্রথম রিভিশনই করতেন হাইকোর্টে, আপনি তো দায়রা জজের রিভিশনের বিরুদ্ধে কোয়াশমেন্টে যাচ্ছেন, কিন্তু যে ক্ষেত্রে প্রথম রিভিশনই করছেন কোথায়? হাইকোর্টে। তাহলে তো আর কোয়াশমেন্ট হচ্ছে না, তাহলে করতে হবে লিভ টু আপিল। কোয়াশমেন্ট এক্সপ্লেইন সামনে করব। কোয়াশমেন্ট হলো ইনহেরেন্ট পাওয়ার অফ দ্য হাইকোর্ট ডিভিশন। যখন আর কোনো প্রতিকার নাই, তখন যাইতে হবে হাইকোর্ট ডিভিশনে, সামনে করবো। আপাতত এতটুকু মনে রাখেন। আচ্ছা, কি বাজে বাজে কই? আচ্ছা, আর একটু বাকি আছে ভাই, প্রায় শেষ আমরা। আর একটু বাকি আছে, দেখেন বিগত বছর প্রশ্নটা দেখেন, যে কোন ফৌজদারি আদালতের রিভিশন ক্ষমতা আছে এ জায়গা চিফ জুডিশিয়াল অতিরিক্ত দায়রা জজের রিভিশন ক্ষমতা আছে না বলেন? আছে।
আচ্ছা, আর বাকি যে প্রশ্ন টশ্ন আছে আপনারা পড়ে নিয়েন, একটা ধারা একটু লিখবেন, সেটা একটু লেখেন। যে 440 ধারা অনুসারে, লেখেন 440 ধারা অনুসারে, 440 ধারা অনুসারে দণ্ড বৃদ্ধির ক্ষেত্র ব্যতীত দণ্ড বৃদ্ধির ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে রিভিশন আদালত রিভিশন আদালত কোনো পক্ষকে শুনতে বাধ্য নন। দণ্ডবৃদ্ধির ক্ষেত্র ব্যতীত অন্য কোনো ক্ষেত্রে রিভিশন আদালত কোনো পক্ষকে শুনতে বাধ্য নন। এটার ব্যাখ্যা শুনেন। ধরেন রিভিশন আদালত যদি মনে করে যে এই রিভিশনে আসামির সাজা বাড়ানো দরকার, আসামির সাজা কি বাড়ানো দরকার, তাহলে আসামিরে শোনার সুযোগ দিবে, আসামিরে ডাকবে যে তোমার সাজা কেন বাড়াবে না, তুমি আত্মপক্ষ সমর্থনে কারণ দর্শাও। বুঝছেন? এছাড়া এই যে খারিজের বিরুদ্ধে রিভিশন, অব্যাহতির রিভিশন, অন্যান্য যত রিভিশন আছে, কোন রিভিশন আদালত কাউরে শুনতে বাধ্য না, উনি কাউরে না শুনেও রিভিশনের রায় দিতে পারে। বুঝেন কিনা? শুধুমাত্র একটা ক্ষেত্রে রিভিশন আদালত আসামিরে শুনতে বাধ্য, সেটা কখন? যদি আসামির দণ্ড বৃদ্ধি করা হয়, সেই ক্ষেত্রে তার সুযোগ দিবে যে কেন তোমার দণ্ড বৃদ্ধি করা হবে না। এই একটা ক্ষেত্র ছাড়া আর কোনো ক্ষেত্রে কোনো পক্ষরে শুনতে বাধ্য না। যে রিভিশন করছে তারাও বাধ্য না, যে আর বিরুদ্ধে করছে তার কথাও শুনতে বাধ্য না। আদালত মনে করলে শুনবে, না হইলে না শুনেই রায় দিতে পারে। এটাই বলছে কত দ্বারাই, 440 দ্বারাই। তো এই ছিল মোটামুটি আজকে আমাদের রিভিশনের বিস্তারিত। এখানে যে প্রশ্নগুলো আছে পড়বেন, সমস্যা নাই। আগামী দিন প্রশ্নগুলো পড়ে আসবেন। আমরা প্রায় ফৌজদারি কার্যবিধি শেষ পর্যায়ে আছি, প্রায় শেষ শেষ ভাব। তো যারা এখনো অ্যাডমিট হন নাই দয়া করে ভর্তি হন। যারা এখনো মানে বকেয়া আছে পরিশোধ করেন। অনলাইন অফলাইন সকলের উদ্দেশ্যে বলি, যেহেতু আমি পরিশ্রম করতেছি, আপনারা পরিশ্রম যেহেতু করতেছি এটার যথাযথ মূল্যায়ন করবেন আশা করি। ধন্যবাদ। এখন পরীক্ষা হবে।